আপনার বিভিন্ন সময় অনেক কিছু নিয়ে চিন্তা করি। তো অনেক সময় কিছু কিছু বিষয় নিয়ে আমি আসলে সংশয়ে থাকি। বলতে পারেন যে আমার প্রচুর প্রশ্ন জাগে আমার ভিতরে। তা আপনি একজন লেখক হিসেবে, আপনি যেহেতু আচ্ছা আচ্ছা লেখালেখি করেন, তো এই হিসেবে দেখলাম যে আপনার সাথে একটু বন্ধুত্ব করি বা কথা বলি বা প্রশ্ন শেয়ার করা যেতে পারে। তো সেক্ষেত্রে আমি হয়তো কিছু শিখতে আচ্ছা পারবো। আচ্ছা তো এই জায়গা থেকে মূলত আপনাকে কল দেওয়া। আচ্ছা আচ্ছা হ্যাঁ। তো আপনি বলতেছেন কোথা থেকে রূপ ভাই? জি জি, আমি বলতেছি হচ্ছে আপনার সিরাজগঞ্জ থেকে। ও আচ্ছা, হ্যাঁ সেদিন বলেছিলেন আপনি সিরাজগঞ্জ থেকে। আচ্ছা সরি, আমার মনে নাই। আচ্ছা আপনি আপনার একটু সরি, আমি একটু কথা বলি। আপনার বোধহয় এইটা বোধহয় আপনার হচ্ছে গিয়ে মানে রিয়েল আইডি না? আমি হ্যাঁ কি হ্যাঁ ভুল হ্যাঁ বলছি? হ্যাঁ হ্যাঁ, এটা এটা রিয়াল কারণ আইডি। রিয়েল আইডিতে মানুষ মানে নিয়মিত থাকে, বাট এই মানুষের একটা টেম্পোরারি আইডি থাকে, সেইটা মাঝে মাঝে মানে কথা বলে হয়তো। যাই হোক, এটা আমি গেস করেছি, তাহলে এটা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, বলেন, অসুবিধা নেই। তো আপনি একজন লেখক হিসেবে বা উম, এই যে একটা বিষয় আমরা সবসময় দেখি আলোচনা করতে, সেটা হচ্ছে হিউম্যানিটি বা হিউম্যানিজম, তো বা আচ্ছা আচ্ছা মনুষ্যত্ববোধ। হ্যাঁ, তো বা হ্যাঁ। মানবতা, এই জিনিসটা আসলে কি, এবং এটাকে কিভাবে মানে নির্ধারণ করা হয়? উম, এটা তো আসলে এক কথায় ওইভাবে বলা যায় না। তবে আমরা আমি যেটা মনে করি, আমি আমার ব্যক্তিগত মতামত বলছি। মানবতা হচ্ছে যে আপনার মানে শুধুমাত্র মানুষের কথা চিন্তা, মানুষের মঙ্গলের কথা চিন্তা করাটাই। হ্যাঁ, মনে করেন এখানে অনেকে আছে যেমন মানে পরজনমের কথা চিন্তা করে। পরকালে কি হবে না হবে, মারা যাওয়ার পরে না, এটা হবে আমরা সেটা হবে, মারা প্রশ্নটা যাওয়ার যেটা পরে আমরা করতেছি, শিখবো। মানে আমি যে প্রশ্নটা করতেছি, প্রশ্নটা হচ্ছে ধর্ম এবং ধর্মগ্রন্থ, এই টোটাল হুম। বিষয়টাকে বাদ রেখে আমরা যে মানবতা বা মনুষ্যত্ববোধ, এই জিনিসটাকে হচ্ছে জানতে চাচ্ছিলাম, যেহেতু আহ, আমি আপনাকে যারা এইটাই বলবো আপনাকে। জি, যারা আমি স্রষ্টা আমি বিলিভ বুঝছি করে আপনার না, প্রশ্ন, তারা যেহেতু বুঝছি। হচ্ছে আপনার আমি ধর্ম। আমি আমি আপনাকে আমি আপনাকে এইটার বুঝছি, আপনার প্রশ্ন আমি বুঝেছি। হ্যাঁ, হুম হুম হুম। আমি বলছি, যেমন আমি আপনাকে বলছি যে আপনার অনেকে আছে যারা ধর্ম বিশ্বাসী আর কি। তারা হচ্ছে যে আপনার মানে ধর্মবিশ্বাসীদের ঈশ্বর বিষয়টা বিশ্বাস আমি করে, আনি নাই। বুঝলেন? আমি প্রশ্ন করছি যে আপনার আপনাকে ওইটার উত্তর দিতে হলে এইটা আমাকে বলতে হবে, আমি সেই জন্য বলছি আর কি, বুঝছেন? কেন? মানে দুইটা জিনিস মিলিয়েই একটা প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে, না মানে ধরেন বুঝছেন হিন্দু না? খ্রিস্টান কারণ তারা কি একটার সাথে করতেছে আরেকটা না রিলেটেড। করতেছে, এইটার উপর কি হিউম্যানিজমটা মানে কাজ করে? এটার উপর কাজ করে না, কিন্তু ওইটা বুঝাইতে গেলে আপনার এই জিনিসটা লাগবে, এই আচ্ছা আচ্ছা জিনিসটা আচ্ছা আনতে হবে, আচ্ছা আচ্ছা, বুঝছেন? ঠিক আছে, বলেন তো বলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি বলছি যে আপনার যারা ধর্ম বিশ্বাসী তারা মনে করে যে মানে মানুষের বাইরেও ঈশ্বর আছেন বা আল্লাহ আছেন। হ্যাঁ, হিন্দুরা মনে করেন ভগবান আছেন। তাদেরকে খুশি করতে হবে, মানে তাদেরকে খুশি করতে হয়, তাদের খুশি করার নিয়ম আছে ধর্মে। কারণ তারাই কিন্তু আমাদের মানে পরকালের, পরজীবনের মানে পাথেয় দাতা। তারাই আমাদের হচ্ছে ভালো মন্দ নির্ধারণ করে আমাদেরকে বেহেশত দোজখ একটা কিছু দিবেন। হুম। কিন্তু ওই যারা মানবিক বলতে যেটা বোঝায়, মানে মানবতাবাদ যেটা বোঝায় পৃথিবীতে, মানে যারা ধর্মের বাইরে থেকে মানবতাবাদের কথা চিন্তা করে, তারা এই চিন্তাটা করে না। মানে তারা মনে করে না যে ঈশ্বর এটা দিবেন বা আল্লাহ এটা দিবেন। হ্যাঁ, তারা চিন্তা করে যে মানুষকে যদি আমি উপকার করতে পারি পৃথিবীতে। কারণ তারা তো মানে অধিকাংশ যারা মানবতাবাদী তারা অধিকাংশই হচ্ছে গিয়ে পরজন্মে কি হবে না হবে সেটা চিন্তাই করে না। তারা আচ্ছা, চিন্তা করে আমি এই জীবনে একজন যদি আমি প্রফেসরের নাম ভালো বলতে থাকি। পারি। আমি একজন প্রফেসরের নাম আচ্ছা বলতে আচ্ছা পারি, যিনি একজন অ্যাথিস্ট এবং তিনি হিউম্যানিজম বা হচ্ছে আপনার মানে ইয়াটাকে খুবই পছন্দ করে। তো তার একটা বিখ্যাত ডিবেট আমি দেখেছি, আপনি চাইলে আমি ভিডিওটি দিয়ে দিতে পারি। তো সেখানে একটা কথা বলছেন, অর্থাৎ মানবতা বা এই জিনিসগুলো নিয়ে কথা বলতে বলতে হঠাৎ করে তাকে কোশ্চেন করা হয়েছে যে আপনি কি আহ, কোনো মা এবং ছেলে তারা পরস্পরের সম্মতিতে
এবং উভয়ে প্রাপ্তবয়স্ক হয়ে যদি যৌন সম্পর্ক করে এটাকে আপনি বৈধ মনে করেন কিনা। তো এটা তার বিবেক বোধ এবং তার চেতনা থেকে তিনি উত্তর দিয়েছেন যে হ্যাঁ, এটাতে কোনো প্রবলেম নাই। তো যদি কেউ আপনি কি এইরকম কাজটাকে, আসিফ মহিউদ্দিনের কথা বলছেন? না না না, প্রফেসর লরেন্স ক্রাউস নাম শুনেছেন? আচ্ছা ঠিক আছে, না আমি শুনি নাই এটা, মানে এই হয়তো ওনার বরাত দিয়েই হয়তো আসিফ মহিউদ্দিন এই কথা বলেছিল। না না, আমি যাই হোক, আমি তো আমি এটা আসিফ আসলে আমি এই জন্য হচ্ছে মানে বাংলাদেশ বা আপনার কি বলে এটাকে এই ধরনের রিলেটেড কোনো ব্যক্তির থেকে নেই, কারণ প্রফেসর লরেন্স ক্রাউসের একটা বিখ্যাত বই আছে, সে বইটার নাম হচ্ছে দ্য ইউনিভার্স ফ্রম নাথিং। হ্যাঁ, আপনি হয়তো বইটা পড়েছেন কিনা জানি না। তো না উনি না, আমি যেহেতু একজন পড়িনি এটা। অ্যাথিস্ট এবং হইতেছে সে এগুলো নিয়ে চিন্তা করে এবং ডিবেটও করে, তো সে যখন এরকম বিতর্কের মধ্যে এ ধরনের কথা বলতেছে, তাহলে রিয়েলিটিতে সে কিন্তু এখানে মানুষের এটা কল্যাণ মনে করতেছে, যার কারণে কিন্তু এটাকে সে বৈধতা দিচ্ছে। তাহলে কি সে হচ্ছে মানবতা? মানুষের আনন্দকে, আমি বলি সে সে হয়তো চিন্তা করছে মানুষের সুখটা, ব্যক্তিগত সুখটাই হচ্ছে গিয়া সবচেয়ে বড় জিনিস। মানে এথিস্টরা অধিকাংশ সময়, যারা একেবারে প্রকৃতপক্ষে সরাসরি এথিস্ট, তারা তো মানে মানুষের আমি আমি কিভাবে শান্তি পাবো, কিভাবে সুখ পাবো, দুজন মানুষ যদি সুখ পায় তারা এটাকেই বড় মনে করে। হ্যাঁ, এর হুম হুম বাইরে হুম। তারা কোনো কিছু মনে করে না। পাপ পুণ্য বলতে মানে ওনাদের কাছে ধরেন কোনো কেউ কিছু চুরি নাই। করে বললো যে আমি খুব সুখ পাইতেছি, বিষয়টা এরকম। হ্যাঁ সেটাই তো, যদি যদি কোনো মা ছেলের ক্ষেত্রে যদি এটা হয় যে তারা এটা করে হ্যাপি থাকে, তাহলে সেই কারণে হয়তো উনি বলছে যে, কারণ সে তো পাপ পুণ্যের কথা চিন্তা করে না, সে তো সম্পর্কের ব্যাপারটা চিন্তা করে না, তার মাথায় ওটা নাই, সে হুম হুম মাথায় মাথায় ওটা রাখে নাই, সে হুম হুম এখানে হুম। চিন্তা করছে যে ব্যক্তি সুখ। তাহলে কি আমরা মানব, হ্যাঁ, এই এটাকেও কারণে এক হয়তো ধরনের মানবতা বলতে পারি? এটা এক ধরনের মানবতা। আসলে আমি এত দূরে পর্যন্ত যাই নাই তো এখনো, এত এত জটিল চিন্তা এখনো করি না। আমার কাছে এটা মানে ভালো মনে হয় না, সোজা কথা। আমার কাছে এটা ব্যক্তিগতভাবে আমার কাছে এটা ভালো মনে হয় না, কারণ মানে কারণটা কি? সবকিছুই তো সবকিছু না। এটা মানে আপনি যদি ধরেন লরেন্স ক্রাউসের এই মানবতার সাথে বিরোধিতা করেন, এই কারণগুলো কি দেখাবেন? বিরোধিতা করছি না আমি, এক একজনের মতামত এক এক রকম। এক একজন ধার্মিক, আপনার সব ধার্মিকই কিন্তু ধর্ম করে, কিন্তু আলাদা আলাদা মতামত থাকতে পারে, না, আমি থাকতে আমি পারে এই না। জন্য বলতেছি যে তো আমি এই জন্য তো মানে থিওলজিটাকে বাদ রাখছি, আমি কোশ্চেনটা করছি থিওলজি বাদ রেখে। সেটা ঠিক আছে, আমি এটা বলছি কেন, আমি এইটাকে বলছি এই কারণে যে আপনার একজন ডক্টর, মানে আপনি যদি এটা না চান আমি অন্য এক্সাম্পল দিব, যে একজন 5 জন ডক্টর একটা রোগ নিয়ে কিন্তু 5 জনের মতামত 5 রকম থাকতে পারে। হ্যাঁ, তো এখন একজন যদি মানবতাবাদী হয়, 10 জন মানুষ যদি মানবতাবাদী হয়, 10 জন যে একই থিওরির উপরে চলবে তা কিন্তু না। না, ডাক্তারের উদাহরণটা এটার সাথে ঠিক না? যাচ্ছে না, আমি একটু বলি। ধরেন আপনার জ্বর আসছে, হ্যাঁ তো প্যারাসিটামল আপনাকে হয়তো বিভিন্ন ধরনের প্যারাসিটামল দিবে, কিন্তু তাদের মেইন কিন্তু জায়গাটা কিন্তু একটাই থাকবে, বুঝতে পারছেন? অর্থাৎ নাপা বা এরকম যে ধরনের জিনিসগুলো আছে, তো তাদের মতবিরোধটা আসলে বা তাদের প্রেসক্রিপশনের ভিন্নতাটার সাথে কিন্তু এই ভিন্নতাটা কোনোভাবেই পড়তেছে না। যেরকম ধরেন যদি কেউ, আমি অসংখ্য এথিস্ট মুখ থেকে শুনেছি এই বিষয়টা, যে না, মা ছেলে বিষয়টা প্রচুর পরিমাণে নোংরা, এই বিষয়গুলো আমরা চিন্তাই করতে পারি না। আবার ঠিক সেকেন্ড অনেক অ্যাথিস্ট আছে, আমি তাদের সাথেও কথা বলেছি, তারা এই যে আপনার মতো আপনি যে ব্যাখ্যাটা করলেন যে হ্যাঁ, আমরা এখানে সম্পর্কের দৃষ্টিকোণটাকে ভালোভাবে দেখতেছি এবং সম্পর্কটাকে আমরা একটা গুরুত্বপূর্ণ কারণ হিসেবে দাঁড় করাচ্ছি, তো এরই পরিপ্রেক্ষিতে তারা মনে করতেছে যে না, এটা বৈধ। তাহলে প্রশ্নটা কিন্তু এখানে নেগেটিভ আর পজিটিভের প্রশ্ন আসছে, অর্থাৎ আপনি মনে করতেছেন অবৈধ, সে মনে করতেছে বৈধ। এই বৈধ আর অবৈধের ক্ষেত্রে আপনি মানবতাটা এখানে কোনটাকে মেইন মানবতা মনে করবেন? আমি বলি, এখানে অবৈধ আর বৈধর কথা না, বুঝছেন? এটা যে যেরকম মনে করে তার কাছে সেরকম। আমার কাছে মনে হচ্ছে মা একটা সম্মানের জায়গা নিয়ে আছে, আমার কাছে আমার মা সম্মানের জায়গা নিয়ে আছে, তাই আমি এটা মনে করছি। আরেকজনের কাছে হয়তো তার কাছে তার মা সম্মানের জায়গা নিয়ে সেইভাবে নাই, সেই কারণে আমি সে বুঝতে তার মাকে পারতেছি না বলল যে আপনাদের বা তার এক ছেলে একজনে করছে। মানে আমি বুঝতে পারতেছি না যে একটা বিপরীত হওয়া সত্ত্বেও কিভাবে দুইটা ঠিক হয়, এটা বুঝতে পারলাম না। আপনি কি আমার বিপরীত কোশ্চেনটা বুঝি বুঝতে নাই পারছেন? আমি আপনার। ধরেন প্রফেসর লরেন্স ক্রাউস বলতেছে এটা খুবই মানে ভালো এবং এতে কোনো সমস্যা নাই, আর আপনি বলতেছেন হ্যাঁ, যে এটা খুবই নোংরা। তাহলে এই ভালো এবং নোংরা এই এটা তো দুটি, দৃষ্টিভঙ্গি, এটা দৃষ্টিভঙ্গি, এটা হচ্ছে আমি দুইজনের দৃষ্টিভঙ্গিটার কথা দৃষ্টিভঙ্গি, বলতেছি, এছাড়া কিন্তু কিছু না। উভয়টা বিপরীতমুখী হওয়া সত্ত্বেও, উভয়ের দৃষ্টিভঙ্গি বিপরীতমুখী হওয়া সত্ত্বেও
একই সাথে দুইটা কিভাবে মানবতা হচ্ছে এটা আমি বুঝতে এখন পারছি না। আপনি মানবতাকে হচ্ছে সেক্স দিয়ে তো আপনি এটা ডিফেন্ড করতে পারবেন না। সেক্স দিয়ে আপনি না মানবতাকে না, হচ্ছে গিয়া মানবতাটা ইয়ে কি করতে একেবারে পারবেন না। সংকীর্ণ? এটাকে নির্বাচন, এটাকে আপনি বিচার, আমি বলি আপনি মানবতাকে কিন্তু শুধুমাত্র সেক্স দিয়ে বিচার করতে পারবেন না, না। মানবতা অনেক বড় এটা কি জিনিস, সংকীর্ণ? বিশাল বড়। মানবতাটা কি একেবারে সংকীর্ণ না বিস্তার? না একেবারে সেই কারণেই তো বললাম আমি যে এটা বিশাল বড় একটা ব্যাপার। এটা বিশাল বড় ব্যাপারের ভিতরে এটা পড়ে কিনা, সেক্সুয়াল বিষয়টা পড়ে কিনা? সেক্সুয়াল বিষয় পরে, কিন্তু শুধুমাত্র আপনি এটা দিয়ে তো এটাকে না না, বিচার করতে পারেন না। আমরা এটা এই মানে সেক্সুয়াল বিষয় আমাদেরকে মানবতা কি দিচ্ছে এটা নিয়ে তো আমরা আলোচনা করতে পারি। সেক্সুয়াল বিষয়ে দিচ্ছে সেটা যার যার যদি কেউ মনে করে। আমি বলতেছি কি, আমার কোশ্চেনটা এটা, আমার প্রশ্নটা বুঝবেন যে দুইজনের দৃষ্টিভঙ্গিটা বিপরীতমুখী হওয়া সত্ত্বেও দুটো একত্রে কিভাবে সঠিক হয়। হ্যাঁ, যেটা আপনি বলতেছেন যে দুটোই ঠিক, তাহলে দুটি বিপরীতমুখী হওয়া সত্ত্বেও দুটি একত্রে যদি মানে কিভাবে শুদ্ধ হয়, এবং এটাকে আপনি লজিক্যাল মনে করতেছেন কিনা? এটা এটা আমি লজিক্যাল মনে করতেছি, কারণ হচ্ছে এটা হচ্ছে দৃষ্টিভঙ্গির ব্যাপার। আমি তো আচ্ছা ঠিক আছে ওকে তার মানে একটু পয়েন্ট আমাকে ক্লিয়ার করতে দেন। তার মানে আপনার দৃষ্টিভঙ্গি থেকে মানে কোনো ইটস ওকে, তার একটা মতামত আপনার একটা মতামত। তাহলে কেউ ধর্ষণ করলো, কেউ চুরি করলো, এটার দ্বারা সে বলতেছে যে না সে করতে পারে, আমি আমার মতন করতে পারি। মানে বিষয়টা কি এরকম মানে মানবতাটা কি তাহলে এরকম ভাবে জাস্টিফাই হয়? আপনার প্রত্যেকটা জিনিসই আপেক্ষিক। হ্যাঁ, একজন চোর যদি চুরি করে, হ্যাঁ, তাহলে সেটা একজন বিচারক দেখতে পারে, তাকে পিটায় হাড়গোড় ভেঙে দিতে পারে। আরেকজন বিচারক হচ্ছে গিয়া সে যখন সুদূর প্রসারী ভাবে চিন্তা করবে, সেটা সে দেখবে যে চোর হচ্ছে গিয়া খুব প্রয়োজন হয়েছে, এই কারণে সে চুরি করছে। তাহলে কি করবে? সে একটু দয়ার দৃষ্টিতে দেখবে কিনা? তাহলে জিনিসটা কিন্তু চুরি, কিন্তু দৃষ্টিভঙ্গি দুইজনের দুই রকম। তো সেই ক্ষেত্রে আপনার দুইজনের বিচার দুই রকম হবে না। আমি ওইটাই বলতেছি আমি ওই জিনিসটাই বলতেছি যে ধরেন কেউ চুরি করলো, সে যে কোনো পন্থায় চুরি করার পর বলতেছে না চুরিটা আমার জন্য ভালো, আমি করছি। এখন আপনি চুরিকে খুব খারাপ ভাবে মনে করেন, হ্যাঁ, এবার আপনি বলতেছেন দুইটা একত্রে সঠিক, বিষয়টা এরকম হয়ে যেতেছে। হ্যাঁ, এটা দুইজনের দৃষ্টিভঙ্গিতে দুই রকম। আচ্ছা, দুইটা একত্রে সঠিক বা বেঠিক, আমি এই বিচার, শোনেন রূপ ভাই, এই বিচার আমি করতে পারবো না, সঠিক বা বেঠিক। আচ্ছা ধরেন আপনাকে সঠিক এবং ব্যাঠিক নির্ণয় করার মানদণ্ড, আপনি সঠিক বা তাহলে আপনার কাছে আমার প্রশ্ন যে আপনি আসলে সঠিক এবং ভুল এই জিনিসটা কিভাবে নির্ধারণ করেন? এই জিনিস দুটা আসলে মানুষের দৃষ্টিভঙ্গি, পৃথিবীতে যতগুলা মানুষ আছে এক একজনের দৃষ্টিভঙ্গি এক রকম। না সেটা নিয়ে একজনের কাছে একই জিনিস মনে হবে সঠিক। যেমন আজকে আমাদের বাংলাদেশের পরিমণির কথা ধরেন, অনেকে মনে করছে যে এটা সে যেটা করছে সেটা সঠিক, এটা খুব ভালো, তারা প্রতিবাদ করছে তার পক্ষে। আবার অনেকে বলছে না এটা আসলে এরকম হওয়া উচিত না। আমি যে পয়েন্টটা বলতেছি, আপনি মানে আমি পয়েন্টটা একটু ক্লিয়ার করে দিই। মানে আপনি যে পয়েন্টটা বলতেছেন সেটা হচ্ছে আমার কথা শুনেন, আমি আপনার কথাটা বুঝছি। আপনি বলতেছেন, আমি বলতেছি যে এটা এদিক থেকে আসলে আমার কাছে যায় না। যেমন ওই যে আপনার যে বিজ্ঞানের যে টিচারের কথা বলছেন, সে এটা বলছে আসলে হয়, আমি বলছি এটা নাও হইতে পারে। এখন দুইটা মিলে একরকম ভাবে আমরা একই ফ্লোতে চলি কিভাবে, রাইট? তো হ্যাঁ, আপনি সেটাই বলতে চাচ্ছেন, মানে দুইটা মিলে একটা হয়। এখন এটা শুধুমাত্র এই বিষয়বস্তু না, একটু বলি, শুধুমাত্র এই বিষয়বস্তু না, বরঞ্চ আমরা আরো অসংখ্য বিষয়বস্তু আমরা এই জায়গাতে আমরা খুঁজলে পাই। যেরকম ধরেন কারো কাছে চুরি ভালো, কারো কাছে চুরি খারাপ, কারো কাছে ধর্ষণ ভালো, কারো কাছে ধর্ষণ খারাপ, কারো কাছে হইতেছে আপনার অনেক ব্লা। যেরকম অনেকেই বলতেছে মদ খাওয়া ভালো, অনেকে বলতেছে মদ খাওয়া ভালো না, কেউ বলতেছে বিবাহ প্রথা ভালো, কেউ বলতেছে বিবাহ প্রথা ভালো না, তোষ্টমাস্টমে বই পড়লে পাবেন। তো এই যে মানে একই জিনিস একজনের কাছে হচ্ছে পক্ষে, আর একজন হচ্ছে সেটাই বিপক্ষে, অথচ আপনারা বলতেছেন যে উভয়টাই সঠিক। এই জিনিসটা কিভাবে আসলে সঠিক হবে? উভয়টা সঠিক, এটা আসলে যে যেরকম মনে করে। এখন আপনি কি করবেন? আপনি একজনের মনে ধরেন কেউ মনে না আমি মানবতার ভিতরে আছি, মনে করেন আপনি মানবতার ভিতরে আছেন, আপনি মানবতা নিয়ে চিন্তা করেন, আপনি মানবতার ওই জায়গাটা যান নাই, আপনি অন্য কিছু চিন্তা করেন, আপনি একজনকে খাবার দিবেন সেটা চিন্তা করেন। না আমি বিষয়টা বলতেছি না, আপনি প্রশ্ন বুঝছেন কিন্তু উত্তর দিতেছেন না। বিষয়টা আমি এরকম কথা থেকে বুঝতে পারতেছি যে আপনি প্রশ্নটা ক্লিয়ারলি বুঝতে পারছেন। আপনি কি আর প্রশ্ন আমার মনে হয় বুঝতে পারবেন না। হ্যাঁ, প্রশ্নটা বুঝছেন কিন্তু আপনি উত্তরটা দিতে চাই মানে সৎ সাহসটা দেখাইতেছেন না। না এখানে সৎ সাহস আর অসাহসের কিছু নাই। এখানে আমি বলছি আপনার দৃষ্টিভঙ্গি হচ্ছে এক একজন মানুষের এক এক রকম দৃষ্টিভঙ্গি। হ্যাঁ, তার মানে যদি একজন যদি ধরেন আপনি চুরি করাটাকে ভালো মনে করে, তাই বলি কি ওটা ভালো হয়ে যাবে?
এখন এইটা সেটা হচ্ছে সে question। যদি ভালো মনে করে সেই ক্ষেত্রে আপনি কি করবেন? সে যদি ভালো মনে করে সেটার ব্যাখ্যা তো আপনি বলতে পারবেন না সেটা খারাপ, আপনি বলতে পারবেন না কিন্তু সেটা খারাপ। যদি 5 জন মিলে যদি বলে ভালো, আবার ওই জিনিসই 5 জন মিলে বলে খারাপ, তাহলে আপনি হুম। সেটার তাই এখানে আপনি কাকে মেইন আপনি রাইট ভালো রংটা ভালো কিভাবে এখন নির্ধারিত হবে? আমি বলি, এখন আপনাকে একটা নির্ধারণ করে নিতে হবে। আপনাকে আপনি কি মনে করেন সেটা হচ্ছে বড় ব্যাপার। আপনার কাছে বড় ব্যাপার হচ্ছে আপনি কি মনে করেন সেইটা, হ্যাঁ, আমি বুঝছেন ওই না? জিনিসটাই বলতেছি, আমি ওই জিনিসটাই তো আপনার কাছে কোশ্চেন করতেছি যে আপনি তাহলে এই যে দুইটা একজন আরেকজনের বিপরীত হয়ে যাচ্ছে এমত অবস্থায় মেইন জায়গাটাতে না, আমি আপনি কিসের আমি মানদণ্ডে? আপনাকে আমারটা বলছি। একটু আপনারটা, আমি আপনাকে আমারটা বলছি। আপনারটাই তো আমি আমি বলতেছি। আপনাকে আমারটা বলছি। আপনি তো আপনারটা হ্যাঁ, বলতেছেন। সেটাই, ধরেন আমারটা। আপনি একটা রাষ্ট্র পরিচালনা করতেছেন, দাঁড়ান, আপনি একজন অ্যাথিস্ট হিসেবে আপনি একটা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিচ্ছেন এবং সেখানে আপনি ভালো মন্দ নির্ধারণ করবেন। বা ধরেন আমাদের বাংলাদেশে প্রতিটা মানুষ অ্যাথিস্ট হয়ে গেল এবং আপনাকে বানানো হলো সেখানকার আইন প্রণয়নকারী। তো আপনি এই জায়গাতে আইনটা কিভাবে প্রণয়ন করবেন? তখন আমার সেই অনুযায়ী তখনকার মানে আপনার পরিস্থিতি অনুযায়ী যেটা সঠিক মনে হবে সেইভাবে আমাকে যদি সেটার সম্পূর্ণ সেটার বিচারের মানদণ্ডটা দায়িত্ব কি? দেওয়া হয়, তখন আমি সেভাবে সেটার আমার দৃষ্টিতে মানদণ্ডটা আমি কি? বিচার করবো। আমি সেটার মানদণ্ড এই যে আমারটা বললাম না, আমি আপনাকে বললাম না আমার কাছে এটা ভালো লাগে না, আমার কাছে মা একজন সম্মানের জায়গা, হ্যাঁ, এটা আমি চিন্তা করতে পারি না, সুতরাং আমার কাছে ওইটাই। না, এখন না, সে ওই যে সেই আপনার কাছে প্রফেসর ওরকম, কি বলছে আপনার সেটা কাছে তার এরকম, কাছে। আমি তো বুঝতে হ্যাঁ, পারছি যে আপনার কাছে ওরকম, কিন্তু একটা সর্বজনীন ভাবে একটা জিনিসকে ভালো মন্দ এরকম কোনো কিছু বলা যাবে না তাহলে। তার মানে চোর চুরি করতে থাকবে, সর্বজনীন ভাবে। একটু দাঁড়ান দাঁড়ান, একটু আপনার পয়েন্টটা অনুযায়ী হ্যাঁ, বুঝতেছি, একজন চোর চুরি করতে থাকবে, আরেকজন মানুষকে দান করতে থাকবে, আরেকজন হইতেছে ধর্ষণ করতে থাকবে, আরেকজন ধর্ষণ থেকে বিরত থাকতে থাকবে, এইভাবে একটা রাষ্ট্র পরিচালিত হবে। শোনেন, এখানে আপনি যেই কথাটা বললেন যে চোর চুরি করতে থাকবে, ধর্ষক ধর্ষণ করতে থাকবে, এটার সাথে কিন্তু একটা ঐচ্ছিক সম্পর্ক যায় না, বুঝছেন? না, আপনাকে দেখতে ঐচ্ছিকটা হবে পরে ঐচ্ছিক একটা আসতেছি। সম্পর্ক ধরেন হচ্ছে কেউ, কি, আপনি তো বলতেছেন যে শোনেন, আমি আমার কথা সাবজেক্টিভ শোনেন, ভাবে আপনি তো যে অনেক বললেন, চিন্তা করবে। আমার না, কথা শোনেন, আমার কথা আমাকে বলতে দেন। আচ্ছা বলেন। আপনি ঐচ্ছিক সম্পর্কটা কি? ঐচ্ছিক সম্পর্কটা হচ্ছে লিগাল। লিগাল কথাটা কি? লিগাল কথাটা হচ্ছে আপনাকে আমি 2টা মাইর দিচ্ছি, আপনাকে একটা ঘুষি দিচ্ছি, হ্যাঁ, এখন আপনাকে যদি আমি একটা ঘুষি দেই, আরেকজন একটা ঘুষি দিল, দেখা যায় যে আচ্ছা ধরেন আপনার কথা বাদ দিই, আমার প্রেমিকাকে আমি একটা থাপ্পড় দিলাম, আপনি এসে একটা দিলেন, সে আমার ব্যাপারটাকে কিন্তু গায়ে মাখবে না, কিন্তু আপনার ব্যাপারটাকে আপনার জন্য কি থানায় কেস করবে। তো আমি যদি আপনার প্রেমিকাকে যায় থাপ্পড় মারি, আপনার প্রেমিকা কিন্তু আমার জন্য থানায় নারী নির্যাতন কেস করবে, কিন্তু আপনি দিলে কিন্তু সেটা সে করবে না, ঠিক না? তো তাহলে এখন এখন আপনি বলেন, এখন হচ্ছে যে একটা রাষ্ট্র একটা মানে বৈধ আর অবৈধ কোথায় আসে? দুইজনের সম্মতির ব্যাপারটা দেখতে হবে। এখানে ধর্ষণ করছে, ধর্ষণ মানেই তো একজনের হচ্ছে আপনার মানে মানে কি বলে এটাকে যে অনুমতি না নিয়ে, বা চুরি করছে সেটা হচ্ছে কি অনুমতি না নিয়ে, সম্মতির আমার কথা শোনেন আগে, সম্মতির কথাটা যখন আসে, সম্মতিটা যে নির্ধারণ করছে, এই সম্মতিটা সে তো মানেই না। হ্যাঁ, সম্মতি নির্ধারণ করার কিছু না, এটা হচ্ছে ব্যক্তির ইচ্ছা। না, আপনার সম্মতিতে লাগবে। হচ্ছে ব্যক্তির ইচ্ছা। ধরেন একজন ধর্ষণ করলো, সে এটাকে গুরুত্বপূর্ণ মনেই করতেছে না যে আমার তার কাছ থেকে অনুমতি লাগবে, কারণ তার কাছে অনুমতিটা কোনো মোরাল কোনো বস্তুই না, কারণ সেটাও তার সাবজেক্টিভ চিন্তা ভাবনা। একলা ইচ্ছায় হবে না, আমার কথা শোনেন, অন্তত দুইজনের ইচ্ছার মানে সমানুপাতি হইতে হবে। তার একজন আমাকে আপনি একটা থাপ্পড় মারলেন, এখন আপনি মনে করলেন যে ওরে থাপ্পড় মারলে তো কিছুই হবে না, হ্যাঁ, কিন্তু আমি মনে করলাম যে না, আমাকে থাপ্পড় মারলে অনেক কিছু হবে, তো সেই ক্ষেত্রে তো আমি আপনাকে উল্টা থাপ্পড় মারবো। কিন্তু যখন আমি আপনার থাপ্পড়টা সহ্য করবো, তার মানে কি আপনি আমাকে একটা থাপ্পড় মারলেন, আপনি আমার বন্ধু, আমি বললাম ঠিক আছে তুই মারছিস, ভালো কথা মারছিস, ঠিক আছে না? তো এখানে দুইজনের যখন আপনার মতামত সমানুপাতিক হবে, তখন সেখানে অপরাধ হবে না। কিন্তু আপনার যদি আপনি আমাকে থাপ্পড় মারবেন আর আমি হচ্ছে আপনাকে মানে মাফ করে দিব, সেটা যদি না হয়, সেই রকম মানে অনুপাতিক মতামত যদি না হয়, তখন তো সেটা অপরাধ, আমার দৃষ্টিতে সেটা অপরাধ। আপনি যাই মনে করেন, সেটাতে তো কিছু আসে না। ধরেন এই যে তার মানে আপনি কিন্তু একটা জিনিসকে অপরাধ মনে করতেছেন, এই একই জিনিসটাকে অন্যজন অপরাধ মনে করতেছে না, আর আপনি বলতেছেন যে সে কি মনে করতেছে না, এটাতে আসলে কোনো কিছু যায় আসে না, তার মতন সে চলতে থাকবে, আপনার মতন আপনি চলতে থাকবেন। না, এখানে আপনার না তার মতো না, আমি বলছি যে আপনি যেই কথাটা বললেন, আপনি এখন বলছেন যে হচ্ছে কি মূল বান্ধবত্ব নিয়ে আসে মানবতা বলতে আপনি বোঝাচ্ছেন যে মায়ের সাথে সেক্স করবে, এইটাকে আপনি সবচেয়ে বড় মনে করছেন। হ্যাঁ, ওকে, ঠিক আছে। এখন পৃথিবীতে যদি এথিস্ট থাকে হচ্ছে আপনার 1000, 2000, 5000, এখন 5000 মধ্যে দেখা যাবে একজন দুজন এটা মনে করছে,
আর আর বাকি 4,900 জনই মনে মনে করছে না। আচ্ছা, কেন মনে করতেছে না? এখন আপনি এটাকে তারপরেও আপনাকে এটা জাস্টিফাই করবেন। এখন আমি সেই জাস্টিফাই উত্তরটা দিচ্ছি। জাস্টিফাই উত্তরটা হচ্ছে, আপনার যদি কেউ মনে করেন অপরাধ, আমরা মূল হিসাব করছি অপরাধ নিয়ে, এটা অপরাধ কিনা বা অপরাধ কিনা অপরাধ, আপনি এটাকে যদি চুরির সাথে যদি আপনি মিলান, চুরির সাথে যদি আপনাকে এটাকে মানে মিলান বা হচ্ছে কি আপনার ধর্ষণের সাথে মিলান, তাহলে কিন্তু সেটা ধর্ষণ অপরাধ, এটা সবার চোখেই অপরাধ, কারণ এটা মানে একজনের বিনা অনুমতিতে করা হয়। চুরি মানে কি? চুরি মানে এই যে আপনি বারবার অনুমতিটাকে দাঁড়ান, আপনি বারবার অনুমতি নেওয়াটাকে একটা, না নেওয়াটাকে একটা অপরাধ মনে করতেছেন, কিন্তু যে অনুমতি ছাড়া করতেছে সে না নেওয়াটাকে অপরাধী মনে করতেছে না। 1 নম্বর বিষয়বস্তু। 2 নম্বর বিষয়বস্তু, আপনি বলতেছেন এর দ্বারা তো বিশৃঙ্খলা আরো সৃষ্টি হচ্ছে, বা যেহেতু সম্মতি না থাকলে তো আরো বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে, তো সে বিশৃঙ্খলাটাকেই ভালো মনে করতেছে, তাহলে তো সে এটা এরকমটা করবেই। এখন একজনের মনে করলে তো হবে না, তো আপনি আপনি লজিক প্রথমে দিচ্ছেন, একটু শেষ করে আপনি প্রথমে লজিক দিচ্ছেন, একজন ব্যক্তিগতভাবে যে মতামতটা দিবে সেটা হচ্ছে মোরাল তার কাছে। আমি প্রথম বলছি যে ব্যক্তিগতভাবে সেটা তার নিজের। আমি মনে করতেছি পৃথিবী আপনার ঘুরতেছে। তো এখন আমি যদি মনে করি পৃথিবী ঘুরতেছে, তাইলে আরো 10 জন মনে করতেছে ঘুরতেছে না, তাহলে কি হবে? এখন আমি মনে করতেছি, আমি যদি মনে করি ঘুরতেছে, তাহলে আমার কাছে ঘুরতেছে, তখন অন্যজন আমাকে কি করবে? সেক্ষেত্রে সেটা তো আমি কারো এই ঘোরার জন্য কাউকে যে আমি মারতেছিও না, কাউকে ধরতেছি না, কাউকে আমি এটা বিশ্বাস করার জন্য বলছিও না যে পৃথিবী ঘুরতেছে আজকে আপনি বিশ্বাস করেন, আমি কাউকে বলছি না। তো তাহলে আমার কাছে যা ইচ্ছা তাই। এখন এটা যৌথভাবে যখন হবে, তখন এটা একটা বিশ্লেষণের জায়গায় আসবে। যৌথভাবে যে বিশ্লেষণ করবেন সেই মোরালটা কি তাহলে? এটাই তো প্রশ্ন, যে সেখানে কিভাবে মোরালিটি নির্ধারণ হবে? যৌথভাবে মোরালিটি, এখন আপনি যদি বিশ্বাস না করেন, এখন যদি ওই সেই প্রফেসর বলছে, এখন সেটা আপনার কাছে ভালো লাগে না বা আমার কাছে ভালো লাগে না, এটা ভালো লাগে না। এখন এটা যারা বিশ্বাস করবে তাদের কাছে, যারা মনে করবে এটা তাদের কাছে ভালো লাগে, তো এখন আমাদের তো কিছু করার নেই সেক্ষেত্রে। সেই কথাটা বলতেছে, তাহলে এখানে মোরালটা কিভাবে বাস্তবায়িত হবে? মোরালটা এখন আমি এটা আসলে আপনাকে বুঝাইতে পারতেছি না। এখন মোরালটা হচ্ছে অপরাধ আর নিরপরাধ দিয়া, এটা অপরাধ কিনা আপনি দেখবেন যে আসলে বাস্তবিক পক্ষে এটা অপরাধ কিনা। সেই অপরাধের মানদণ্ডই তো আপনাকে জিজ্ঞাসা করতেছি, আপনি তো আমার প্রশ্নটা বুঝতে পারতেছেন না। আপনি আবার প্রশ্নটা ভুল করতেছেন। অপরাধের কথা চিন্তা করেন, এই যে অপরাধ, এই অপরাধটা কিভাবে নির্ধারিত হয় এটাই তো কোশ্চেন। আপনি একটাকে ধরেই নিছেন যে এটা অপরাধ, কিন্তু আমরা ওটা বলতেছি না, আপনি আগেই ধরবেন না, আপনি একটা জিনিসকে আগেই ধরে নেবেন না যে এটা অপরাধ, এটা ধরবেন না। আমি বলতেছি এই যে অপরাধ শব্দটা ব্যবহার করতেছেন, এই অপরাধ, এই জিনিসটা কিভাবে নির্ধারিত করা হয়? এই অপরাধটা নির্ধারিত করা হচ্ছে আপনার এই যে মানে আপনি মনে করেন একজনে একটা করলো, ঠিক আছে না, আর 5 জন এটা মনে করলো যে অপরাধ, তখন এটা অপরাধ। ধরেন একজন একটা কাজ করলো আর 5 জন সেটাকে সম্মতি দিল, তাহলে সেটা অপরাধ হিসেবে সাব্যস্ত হবে। হ্যাঁ, সাব্যস্ত হবে। আচ্ছা, ওকে। ধরেন কোনো একটা এলাকায় 10 জন মানুষ, 50 জন মানুষ বসবাস করে, সেখানে 45 জন হচ্ছে আপনার মতামত দিল যে ধর্ষণটা মানে ভালো কাজ, তাহলে কি ওখানে ধর্ষণ বৈধ হয়ে যাবে? ধর্ষণটা ভালো কাজ, এটা কে দিবে? আপনি আমাকে বলেন। আমি হাইপোথেসিস একটা উদাহরণ টানছি, আমি হাইপোথেসিস এক্সাম্পল টানছি, যে ধরেন কোথাও এলাকায়, যেটা এক্সাম্পলের সাথে যায়, শুনেন, আমি চুরি ধর্ষণ এগুলা বাদ দিয়ে যেগুলা সরাসরি অপরাধ, যেগুলা পৃথিবীর 8,000 কোটি মানুষ থাকলে 8,000 কোটি মানুষ বলে অপরাধ, সেটা দিয়ে আপনি উদাহরণ দিতে পারেন না। আচ্ছা, ঠিক আছে, আমি ওকে আমি পেয়ে গেছি। আমি বলি আপনাকে যে একটা উদাহরণ দেই। ধরেন তসলিমা নাসরিনের যে আমার মেয়েবেলা বই বা হচ্ছে হুমায়ুন আজাদের নারী বই, এই বইগুলো যদি আপনি পড়েন, সেখানে স্পষ্টত একটা কথা পাবেন, সেটা হচ্ছে যে বিবাহ প্রথাটা হচ্ছে নারীর জন্য সর্বোচ্চ খারাপ জিনিস, এবং নারীর সর্বোচ্চ হইতেছে আপনার কি বলে তাদের অসম্মানের একটা বিষয়বস্তু। হ্যাঁ, তো এখানে এইটার বিরুদ্ধে আপনি প্রচুর অ্যাথিস্ট পাবেন, প্রচুর। এখন আমরা আসতেছি যে ধরেন প্রচুর অ্যাথিস্ট এবং পৃথিবীর প্রচুর মানুষ হইতেছে বিবাহ প্রথাকে ভালো মনে করতেছে, এবং তার খুব ক্ষুদ্র সংখ্যক বাংলাদেশের মানুষ তারা এই মতবাদটা দিচ্ছে যে না, বিবাহ প্রথাটা সম্পূর্ণ খারাপ জিনিস, আর বাংলাদেশে অসংখ্য মানুষ এটার পক্ষে মতবাদ দিচ্ছে যে হ্যাঁ, বিবাহটা ভালো। তাহলে যারা বলেছে যে বিবাহ প্রথাটা হচ্ছে খারাপ, তাদের কথাটা তাহলে সম্পূর্ণ ভুল হিসেবে সাব্যস্ত হবে না? সম্পূর্ণ ভুল হিসেবে সাব্যস্ত হবে না। আপনি তো প্রথমে আগে একটা যুক্তি দিলেন যে যেখানকার বেশি সংখ্যক মানুষ যেটাকে মনে করবে সেটাই হচ্ছে মোরাল। বেশি সংখ্যক, এখানে বেশি, আমি বলছি একজনের কথা বলছি। আপনি
আমি বলছি একজনের কথা। আপনার মনে করেন যে 1000 মানুষ আছে, এর মধ্যে একজন একটা কাজ করলো, অন্যায় করলো, সেটা সেটা আরো আর এইটাই তো বাকি আমি আপনাকে এই 99 এক্সাম্পলটাই তো দিলাম। ধরেন এই এই হাজার হাজার মানুষ মনে করতেছে বিবাহ প্রথা ভালো, তো এখানে একজন অন্যায় করে বলতেছে না বিবাহ প্রথা প্রয়োজন নাই। তো এই না, জিনিস সেটা আপনি অন্যায় কিভাবে দেখবেন? আপনি না আপনি না, সেটা আপনি তো সেটা অন্যায়ের তার মানদণ্ড কথাটাকে বলছেন, আপনি আমি তো অন্যায় অন্যায় প্রমাণ করতে বলিনি। চান, তাই না? আমি অন্যায় বলি নাই, আমি বলি আপনি, সরি, আমি অন্যায় বলি নাই। আপনি যে হ্যাঁ, মানদণ্ড দিচ্ছেন ওই মানদণ্ডের আলোকে অন্যায়, এটা বলতেছি। না ওই ওই মানদণ্ড, ওইটা আমি একজনের কথা বলছি, একজনের কাছে। আর এইটা এটা আসলে এগুলো আপেক্ষিক জিনিস। এইটা এইটা আপনি আসলে আপনি ওই ওই যে মানে একটা জিনিসের সাথে এই এমন কিছু বিষয় নিয়ে আসতেছেন যেটা হচ্ছে আসলে ব্যাখ্যাযোগ্য না, বুঝছেন? আপনি চুরিকে, ধর্ষণকে নিয়ে আসছেন হচ্ছে মানুষ মেজরিটি এবং মাইনরিটির ভিত্তিতে বিচার করার জন্য। চুরি কি মেজরিটি মাইনরিটির ভিত্তিতে বিচার হয় কোনোদিন? হবে না। এখন না না, আপনি হবে না। মনে এই করেন যে যে দেখেন, এই যে বুঝছেন, আপনি যখন বলতেছেন হবে না, দাঁড়ান, আপনি যখন বলতেছে হবে না, তখনই আপনি ধরেই নিতেছেন যে চুরিটা হচ্ছে খারাপ, তখন আপনি আগেই ধরে নিতেছেন যে ধর্ষণটা হচ্ছে খারাপ। আপনি আপনি এটা ধরবেন না। আমি এই প্রশ্নটা আনার জন্য এটা বলছি যে আপনি আগেই ধরবেন না যে এটা খারাপ, বরঞ্চ আপনি যে খারাপ বা ভালো এবং মন্দ যেটাকে আপনি নির্ণয় করেন এটার মানদণ্ডটা কি, এইটা হচ্ছে কোশ্চেন। আগেই ধরে নেবেন না যে এইটা খারাপ, সুতরাং এর বিরুদ্ধে যারা যারা আছে সব খারাপ। তার মানে আপনি আগেই যদি ধরে নেন তো আলোচনা কিছু থাকে না, তাতে সেটা বিশ্বাসের মতো হয়ে গেল যে না এটা খারাপ। না সেটা আপনার আপনার কথাটা আমি বুঝছি, ধরে নেওয়া যাবে না, ওকে। এখন আমি আপনাকে প্রথম যেই কথাটা বলছি যে আপনার হচ্ছে এই ভালো খারাপ, ভালো আর খারাপ, এটা না আসলে আপনি এইভাবে ব্যাখ্যা করতে গেলে এটার আসলে এই প্রকৃতপক্ষে ভালো খারাপ বলতে ওইরকম ভাবে পৃথিবীতে এমন কিছু নাই। আপনার সবই আপেক্ষিক, বুঝছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা এটা প্রমাণিত যে সবই আপেক্ষিক, বুঝছেন? কারো কাছে কারো চোখে কোনোটা ভালো, কারো চোখে কোনোটা খারাপ। এটাই হচ্ছে মানে আপনার মূল কথা। এটাই হচ্ছে আপনার মানে থিওরি। এর বাইরে আপনি আপেক্ষিক কোনো বলতে থিওরি তো দিয়ে আপনি আপেক্ষিকতা একটা জিনিস, দাঁড়ান শতভাগ দাঁড়ান, ভালো মন্দ আপনি কোনো কিছু বলতে পারবেন আচ্ছা না। আচ্ছা আমি বলি শোনেন, এক আপেক্ষিকতা একটা জিনিস, আর হচ্ছে আপনার নেগেটিভ পজিটিভ একই সাথে ভালো হওয়া ভিন্ন জিনিস। এটা ভিন্ন জিনিস। কারণ আপনি আপনি আপেক্ষিকতার বলতে কি, এই কাজটা এখন ভালো না তখন খারাপ, তখন ভালো না এখন খারাপ, এটাকে বলা হয় আপেক্ষিকতা। মানে সময়ের মানে পরিক্রমায় সেটাকে সময় পরিবর্তন না, করতে এটা থাকা। এটা এটা শুধুমাত্র সময়ও না, এটা হচ্ছে মানুষের ভিতরে একজনের অপেক্ষা আরেকজন চিন্তা করবে এটা তা যে আজকের আমি তো সেই একজন কথাটা মনে বলতেছি করছে যে এরকম আপনি আপনি যদি কোনো একটা দেশকে পরিচালনা করেন এবং সেই দেশে যদি মানে সকলেই নাস্তিক হয়, সেক্ষেত্রে ভালো মন্দের নির্ণয় পদ্ধতিটা কি হবে? তাহলে এক একজন ভালো যদি এক সেটা একটা করতে পরিস্থিতির উপর থাকে তাহলে তো বিবেচনা করে। ধর্ষণ ধর্ষণ করতে থাকবে। তখন পরিস্থিতির উপর ভিত্তি করে সেটা হচ্ছে গিয়া মানুষ সেই পরিস্থিতির মানদণ্ডে বিচার করবে। আচ্ছা তাহলে আমি কারো যদি ক্ষতি হয় সেটা সেটা সেটার উপর ভিত্তি করে বিচার করবে তখন। আচ্ছা কারো ক্ষতি হয়, হ্যাঁ, ক্ষতির উপর ভিত্তি করে। মনে করেন আপনি একজনের আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি পয়েন্টটা বুঝতে পারছি, পয়েন্টটা বুঝতে পারছি। দেখ কারো ক্ষতি হয়, যে ধরেন কেউ উলঙ্গ হয়ে হাঁটতে চাইলো, তো এখানে তো কারো ক্ষতি হয় না, এটা বৈধ হয়ে যাবে তাহলে। উলঙ্গ হয়ে হাঁটলে এখন কারো ক্ষতি হচ্ছে নাকি? কেউ যদি মনে করে আমি উলঙ্গ হয়ে হাঁটবো, এখন কি হচ্ছে এটা? এটা এটা না আপনি এটাকে এটা কি মানে এটা কি আপনি মনে করেন কিনা যে এটা মোরাল? এটা কি এটা এটা কি আপনি অপরাধ বলবেন? না অপরাধ না, ভালো মন্দের দৃষ্টিভঙ্গিতে বলতেছি, এটা এটা মোরাল। ভালো মন্দ আর অপরাধ এক জায়গায়। এখন আপনি মনে করেন যে যখন পৃথিবী শুরু হয়েছে বা এখনো আপনার ওই যে খাগড়াছড়ি বান্দরবন এলাকায় আছে আমি মানুষ তো মূলত নৈতিকতা নিয়ে প্রশ্নটা করছি, আপনি আমি কিন্তু মূলত নৈতিকতা নিয়ে প্রশ্ন করছি। আমাকে আমাকে তাহলে বলতে দেন, আমি বলি। তো সেটা তো সেই সব অঞ্চলে তো সেগুলা মানে বৈধ। তারা হচ্ছে কি আপনার ওই যে মেয়েরা শুধুমাত্র হচ্ছে এই ব্রেস্টের উপরে একটা কিছু পরে আর হচ্ছে গিয়ে কোমরে একটা কিছু পরে, আর তারা কিছু পরে না। তো তাহলে তো সেই ক্ষেত্রে তাদের কাছে সেই জায়গা অপেক্ষা সেখানে ওদের কাছে ওইটা সঠিক। আমরা প্রশ্নটা আমাদের আমাকে করতেছেন বাংলাদেশের কেন? গ্রাম অঞ্চলে বিভিন্ন জায়গায় সেটা তো সেরকম না যে সেখানে এটা হচ্ছে আপনার মানে সময়ের উপর ভিত্তি করে এবং হচ্ছে মানুষের এলাকার পরিস্থিতি সমাজের উপর ভিত্তি করে। এটাকে আপনি আপনি কেমনে আচ্ছা বলবেন আচ্ছা, যে এটা মোরালিটিটা তাহলে ভালো মন্দ? এটা দাঁড়ান 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 দাঁড়ান, তাহলে মোরালিটিটা কিন্তু আপনি মোরালিটি প্রথম, সমাজের উপর ভিত্তি করে আসে। আচ্ছা 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 দাঁড়ান, ওয়েট ওয়েট ওয়েট, তাহলে প্রথমে আপনি মোরালিটির সিস্টেমিটিটা টানলেন হচ্ছে আমার কোনো কাজে অন্যের ক্ষতি হওয়া যাবে না। আচ্ছা এই পয়েন্টটা টানা পড়ে আমি যখন আপনাকে বললাম তাহলে অনেকে উলঙ্গ হয়ে হাঁটতে চাইলো, তাহলে সেটা কি নৈতিক হবে কিনা, তখন আপনার এই মোরালিটি থেকে চেঞ্জ করে আসছেন যে সামাজিক, সমাজের মানুষ যেটাকে মনে করে যে সমাজ যেটা আমাদেরকে দেয়। তো আপনি যদি কোনো সময় কোনো সমাজে কোনো কুসংস্কার দেখেন অথবা কোনো খারাপ কিছু দেখেন, সেটাকে আপনি জাস্টিফাই করবেন কিভাবে? হ্যালো।
হ্যাঁ বলেন, মানে কি রকম কুসংস্কারের কথা বলতে? যে কোনো জিনিস হতে পারে, সেটা যে কোনো জিনিস হতে পারে। যে কোনো জিনিস মনে করেন এখন আপনি কিন্তু মোরালিটিটা নিচ্ছেন কিন্তু সমাজ থেকে, আপনি এটা প্রথমে বলছেন। ভূতের কথা যেমন আসলো, মনে করেন ভূত ভূত দেখা না কোনো মানে আমি আসলে আপনি আলোচনাটাতে আপনি প্রথম থেকে আলোচনার মানে সারাংশ বের করতে পারতেছেন না। কারণ এটা কি, একটা দেখা যায় একটা বিষয়বস্তু নিয়ে আলোচনা হইতেছে, কিন্তু আপনি যদি বেসিক জিনিসটা নিয়ে আলোচনা করেন তাহলে সেকেন্ডের মধ্যে আলোচনাটা শেষ হয়ে যাবে। মানে বেসিক যে জিনিসটা এখন আপনার আসলে এই আলোচনাগুলাতে আপনার মানুষ কি কখনো হচ্ছে আপনার একটা নির্দিষ্ট মানদণ্ডে যাইতে পারে? আপনি যেই প্রশ্নগুলা করতেছেন এগুলার কি আসলে আপনি বলতেছেন যে আসলে অপরাধটার মানদণ্ড কিভাবে দাঁড়া করানো যায়, হ্যাঁ, বা একটা সমাজে একটা ভালো এবং মন্দর মানদণ্ড আমরা কিভাবে যাচাই করবো? আপনি একটা জিনিসকে মানে সমাজের মানুষের উপর ভিত্তি করে, মতামতের উপর ভিত্তি করে মানদণ্ড দাঁড়া করাতে মানে চাচ্ছেন আর কি, হ্যাঁ, যে এই জিনিসটা আসলে কি, যেমন এই দেশে যদি হচ্ছে কি আপনার সমকামিতা হয় তাহলে সেটা কি ভালো বা মন্দ সেটা আপনি বিচার করতে চাচ্ছেন, তাই তো? সেটার একটা জাজমেন্ট আপনি আসতে চাচ্ছেন, তাই না? সেটা যে কোনো জিনিস হতে পারে, ভাই ভাই সমকামী হতে পারে, তারপর হচ্ছে চাচা পুত্র সমকামী হতে পারে, যেটা সমকামিতা কিতাবের মধ্যে আছে। সমকামিতার মানদণ্ড আপনি যদি এই ধরনের রেগুলার যদি মানদণ্ডে আসতে চান, সমকামিতা না, আমি এই জন্য বলছি কোনো একটা বিষয়বস্তুতে ঢুকেন না, তাহলে আলোচনা শেষ হয়ে যাবে। আপনি বিষয়বস্তুতে ঢুকলে ওইটার কিছু কিছু মানে কারণ বের। আর আপনি যদি বেসিক নিয়ে আলোচনা করেন, আপনি যদি বেসিক এক্সাম্পল আসবে পরে, আগে বেসিকটা ক্লিয়ার করে দিবেন, তারপরে এক্সাম্পল আসবে। আমি যদি না বুঝতে পারি তখন আপনি এক্সাম্পল দেন। আপনি বেসিক ক্লিয়ার হবে, আপনি বলেন আমাকে, মানে কি রকম ক্লিয়ারেন্স, কোন বেসিকটা বলতে কি বোঝাচ্ছেন আপনি? বেসিক বলতে আমি যেটা বুঝাইতেছি যে আপনি ভালো মন্দটা কিভাবে নির্ধারণ করেন। এখন কোন একটা বিষয়বস্তুকে বুঝাইতে যে আমি এইটার ক্ষেত্রে ভালো মন্দ এইভাবে নির্ধারণ করি, ওইটার ক্ষেত্রে এরকম ভাবে, তাহলে দেখা যাবে আরো কারণ আরো প্রশ্ন বৃদ্ধি পাবে। আর যদি মূল বিষয় যে আপনি ভালো মন্দের নির্ধারণটা এইভাবে করেন, তাহলে বাস ক্লিয়ার। আমি বলি, হ্যাঁ, আমি ভালো মন্দ নির্ধারণ আপনার কোনো নির্দিষ্ট কোনো কিছু দিয়ে ভালো মন্দ, একটা জিনিস দিয়ে ভালো মন্দ নির্ধারণ করা যায় না। মানুষ আমার চোখে যেটা ভালো লাগবে সেটা আমার কাছে ভালো। আপনার মানদণ্ডে তো চুরি করা ভালো হয়ে যেতেছে আপনার এই মানদণ্ড, তাহলে সেটা আপনার কাছে যেটা ভালো লাগবে সেটা আপনি সে এটা করবে। আপনার চোখে যেটা ভালো লাগবে ধরেন কেউ তাহলে চুরি করবে, আপনি রাষ্ট্রের প্রধান, তাহলে সে এরকম বৈধতা দিয়ে দিবেন যে সে যেহেতু তার কাছে ভালো, সে পানিশমেন্ট পাবে। করলে সেটা যদি সে করে তাহলে সে পানিশমেন্ট পাবে। পানিশমেন্ট কেন দিবেন? আপনি তো বৈধ বলছেন। পানিশমেন্ট না, বৈধ বলি না আমি বলছি তার কাছে সেটা ভালো লাগলে তার কাছে ভালো, কিন্তু আমার কাছে খারাপ, আমি পানিশমেন্ট দিব। ও, তা ধরেন যেহেতু সে চুরি, যেহেতু সে চুরি করছে, এটা তার কাছে ভালো, সুতরাং তার কাছে যেহেতু ভালো আর আপনার কাছে যেহেতু খারাপ, তার মানে তার বিপরীতে আপনি, এবার সে আপনাকে পানিশমেন্ট দিল, তাহলে এটা ইটস ওকে না? আপনি যেরকম তাকে পানিশমেন্ট দিতে চাইলেন, সে আপনাকে পানিশমেন্ট দিতে চাইল এই ক্ষেত্রে, তাহলে ইটস ওকে না? আমি বুঝছি আপনার কথাটা বুঝছি। আপনি যেভাবে পেঁচাইতেছেন, বুঝছেন, এইভাবে পেঁচায় কোনো কিছুর উত্তর পাওয়া যায় না। এখন আমি আপনাকে একটা কথাই বলি, সেটা হচ্ছে যে প্রত্যেকটা জিনিস, এখন আপনি বেসিক কোনো কিছু দিয়ে একটা যে কোনো জায়গায় আমরা যাইতে পারবো না। এটা হচ্ছে আপনার প্রত্যেকটা জিনিস তার পরিস্থিতি অনুযায়ী। আমি একটা কথা বলি, স্রষ্টা বিলিফ ছাড়া আপনি কোনো মানদণ্ড আমাকে কখনো, আপনি প্রিপারেশন নিয়ে এসে আমাকে একটু বুঝাবেন, স্রষ্টা বিলিফ ছাড়া কোনো পসিবিলিটি থেকে, কোনো সোর্স থেকে, কোনো পদ্ধতিতে মোরাল অর্থাৎ রাইট রং এই জিনিসটা আপনি আমাকে বুঝাবেন। আপনি যে কোনো, আমি আপনাকে বলি, আপনি সময় দিতে পারেন। আপনি স্রষ্টার বিলিভের উপর, মানে স্রষ্টা যে মানদণ্ড দিয়ে দিচ্ছে, হ্যাঁ, বুঝছেন না? মানে মানুষ যেটা মনে করে যে স্রষ্টা এই মানদণ্ড দিয়ে দিচ্ছে, হ্যাঁ, এই মানদণ্ড অনুযায়ী আপনি বিচার করবেন, তাই তো? না না, এর বাইরে আমি কোনো কিছু মানে বিচার করতে পারবো না, সেটা বলছেন তো? না না, আমি তো স্রষ্টা বিলিফের কাছে যাই নাই, ওটা তো প্রথমেই ডিলিট করে দিছি। তাহলে আপনি এখন বললেন যে স্রষ্টার বিলিফ ছাড়া এটা আমাকে করে দিবেন না? স্রষ্টা বিলিফটা তো আগে ক্যান্সেল করে দিছি, মানে বিলিফ এই জিনিসটাই ক্যান্সেল। এবার আপনি মোরালিটি দিবেন। স্রষ্টার বিলিভটা হচ্ছে কি আপনার স্রষ্টা যারা বিলিভ করে না, স্রষ্টা যারা বিলিভ করে, আমি একটু বলি যারা স্রষ্টা বিলিভ করে তাদের মানদণ্ড ক্লিয়ার। তারা হিন্দুর কাছে তাদের হচ্ছে বেদ, তারপরে খ্রিস্টানদের কাছে তাদের বই, বৌদ্ধদের কাছে তাদের
ধর্মীয় কিতাব, মুসলিমদের কাছে তাদের কোরআন হাদিস, বা তারা তাদেরটা ক্লিয়ার করছে যে হ্যাঁ এইটা হচ্ছে আমাদের মানদণ্ড। কিন্তু অ্যাজ এ অ্যাথিস্ট তাদের মানদণ্ডটা কি, এটি খুবই কৌতূহলী একটা বিষয়। তাদের মানদণ্ডটা কি? তাদের মানদণ্ডটা হচ্ছে তাদের হচ্ছে আপনার ভালো চিন্তা ভাবনা। হ্যাঁ ভালোই, যে আপনি আগে তার মানে আগেই ভালো ধরে নিছেন। আপনি যদি আপনি যে বলেন আমি আপনি কথাটা কি বুঝতে পারছেন? এই যে বলতেছেন তাদের ভালো চিন্তা ভাবনা, অথচ ভালো জিনিসটা কি সেটাই আপনি বলতে পারতেছেন না, আপনি ধরে নিতেছেন যে ভালো চিন্তা ভাবনা। এখন ওই যে আমি তো বলে দিতে পারি প্রফেসর লরেন্স ক্রাউসের মানে মা ছেলে যৌন সম্পর্ক, এটা তার কাছে ভালো চিন্তা ভাবনা, আমি কিন্তু বলে দিতে পারি। তো আপনি আগেই ভালো ধরে নেবেন না, একটু বলি, আপনি আগেই ভালো ধরে নেবেন না এবং আগেই খারাপ ধরে নেবেন না। পয়েন্ট হচ্ছে এইটা যে আপনি কিভাবে ভালো মন্দ নির্ণয় করবেন, বা একজন অ্যাথিস্ট আসলে কিভাবে প্রকৃতপক্ষে ভালো মন্দটা নির্ণয় করে। এই যে মানে এটা কি বলে একজনের মোরালিটি আরেকজনের একদম সম্পূর্ণ বিপরীত, এটির প্রকৃত সমাধানটা কি হতে পারে, এটা হচ্ছে আমার খুবই জানার বিষয়। আপনি মনে করেন যে এই যে ধর্ম যারা পালন করে, যারা হচ্ছে না ধর্ম তো ডিলিট করছি, প্লাস একটু ধর্ম ডিলিট করছি, প্লাস স্রষ্টা ডিলিট করছি, তারা কি সঠিক একেবারে শতভাগ সঠিক মানে মতামতে আসতে পারে? আমি তো প্রথমে বলেছি যে ধর্ম আসতে পারে, তাহলে তো ধর্ম পরিবর্তন হইতো না। আমার কথা শুনেন, তাহলে তো ধর্ম পরিবর্তন হইতো না। ধর্ম এবং থিওলজি টোটাল ডিলেট। আমি বলতেছি যে আপনি আসলে বা মানে আপনি যদি আরো পড়াশোনা করে বিভিন্ন অ্যাথিস্টদের সাথে কথা বলে, তারপরে হইতেছে আপনার বিভিন্ন ধরনের গবেষণা করে আপনি যদি কখনো এরকম কোনো চিন্তা ভাবনাতে উপনীত হন, তাহলে অবশ্যই জানাবেন। আমার কাছে এরকম মনে হয় না যে আমি কোন একেবারে শতভাগ মানদণ্ডে কখনোই মানে আসার পক্ষপাতী না, এবং এটা হচ্ছে পরিস্থিতি ভেদে আমরা একটা সিদ্ধান্ত নেই। পৃথিবীতে মানুষ পরিস্থিতি ভেদেই সিদ্ধান্ত নেয়। না এখানে একটা পয়েন্ট আছে, আপনি বারবার আপনি কিন্তু প্রথমে বলছেন যে ভালো চিন্তা, দেখেন আপনি আগেই ভালো ধরে নিতেছেন, এটাকে আপনি সমাজের প্রভাবে ধরে নিতেছেন না, মানে ছোটবেলা থেকে যেটা শিখে আসতেছেন। ভালো চিন্তার কথা বাদ দিলাম, আমি বলতেছি যে পরিস্থিতির উপর ভিত্তি করেই হচ্ছে একটা সমাজ একটা সিদ্ধান্ত নিবে, বুঝছেন? এখন বাংলাদেশে যেটা চলতেছে সেটা নিচ্ছে, সেটা মানুষ সেভাবে চিন্তা করছে, কিন্তু এক সময় যায় তো ওই যে আপনার যেটা এই যে পরিস্থিতির পরিবর্তনটা যে বলতেছেন, তাহলে লরেন্স ক্রাউস কোন পরিস্থিতির উপর ভিত্তি করে এই কথাটা বলছে যে মা ছেলে বৈধ? তার কাছে যেটা ভালো, পরিস্থিতি বলে তো আরেকটা পরিস্থিতি, একটা জিনিস একটু বলি শুনুন, সেটা এখন থেকে 100 বছর পরে গিয়া সেটা মেজরিটি মানুষ সেটা বিশ্বাস করতে পারে, তখন আপনি কি করবেন? আপনি তো 100 বছর পরে থাকবেন না। আচ্ছা, তো তখন কি ওটা বৈধ হয়ে যাবে? তখন সেটা সমাজ বৈধ মনে করলে বৈধ হয়ে যাবে। আপনার এখন থেকে 200 বছর আগে বাংলাদেশ, আমার কথা শুনে না, এখন থেকে 200 বছর আগে বাংলাদেশের মানুষ হচ্ছে, এখন থেকে 1000 বছর আগে বাংলাদেশের মানুষের পোশাক আশাক এরকম ছিল না, তারা হচ্ছে অর্ধনগ্ন থাকতো, তো সেইটা তো তখন সে তো এই বর্তমান সময় আপনি দেখেন লরেন্স ক্রাউস বর্তমান সময় এই কথা বলতেছে। শোনেন, প্রেক্ষাপট মানে সে এই প্রেক্ষাপটটাকেই মানে একদম ক্লিয়ারলি মনে করতেছে, এটা কিন্তু প্রেক্ষাপট দিয়ে উল্টাইতে পারতেছেন না। আমার কথা শুনেন, এখন থেকে আরো এই 3000 বছর আগে সক্রেটিস, এরিস্টটল যেটা মনে করছে, তারা কি করে, কিছু মানুষ আছে যারা সমাজকে আরো 100 বছর পরে 200 বছর পরের সময়কে তারা চিন্তা করে, বুঝছেন? তারা আমাদের মতো আজকের সময়কে চিন্তা করছে না। গ্যালিলিও চিন্তা করছে আরো 200 বছর পরের কথা চিন্তা করছে, সক্রেটিস, এরিস্টটল, প্লেটোরা, তারা 300-400 মা ছেলে যৌন সম্পর্ক, এটা মানে খুবই চিন্তা গভীরের বিষয়, এটা বুঝাইতেছেন আপনি যে এটা অনেক চিন্তার একটা বিষয়। সুতরাং চিন্তা এটা যদি 200 বছর পরে আপনার শতভাগ মানুষ মানে, তখন আপনি কি করবেন? আপনি বলতে পারেন যে মানবে না। আমরা তো আমাদের ধরেন মানলো ভাই, ধরেন মানলো, এটা বৈধ হয়ে যায়। মেজরিটি মানুষ মানবে 100 বছর কেন ভাই, কোটি বছর পরে যদি এইটাকে কেউ বৈধতা দেয়, এটাকে আপনার মানদণ্ডে সেটা বৈধ? কোটি বছরে আপনি চলে গেছেন, কোটি বছরে চলে গেছেন এবং সেখানে সবাই এটা মেনতেছে, আপনি কি এটা মনে করবেন যে এটা বৈধ? এটা আমার আজকের মানদণ্ডে কোনো কিছু আসে যায় না। এটা হচ্ছে আপনার তখনকার মানুষ কি মনে করবে সেটা। ভাই লরেন্স ক্রাউস তো আজকের উপর কথা বলছে, সে তার ভবিষ্যতের উপর কথা বলে না। সে তো আজকের উপর চিন্তা করছে, কিন্তু সেই সমাজটাকে আরো 1000 বছর আগে নিয়ে গেছে। বুঝছেন?
আমি তো আজকে আজকের এই সমাজটাকে সে 1000 বছর আপডেট করে দিয়েছে। ধরেন কেউ চুরি করে বলতেছে আমি, দাঁড়ান একটু বলি, কেউ চুরি করে বলতেছে আমি হলো এই সমাজটাকে, না শুনেন এটা চুরির সাথে এটা দিয়ে যাবে কেন? এটা চুরির সাথে আপনি एग्जांपल না আপনি পয়েন্টটা একটু বুঝেন। ধরেন কেউ চুরি করে বলতেছে, দাঁড়ান একটু বলি, একটু এটা কি চুরি নাকি? না আমার কথা শুনেন, এটা চুরি নাকি? আপনি পরিমাণে এখন চোরটা বাড়ছে, যেই পরিমাণে চোরটা বাড়ছে, এই মুহূর্তে যদি কোনো চোর বলে, আমি অনেক বড় গবেষক এবং আমি অনেক প্রচুর চিন্তা চেতনা করে চিন্তা করছি যে ভবিষ্যতে মানুষ এটা যেহেতু মানে চুরিটাকে এক ধরনের জব মনে করবে বা ধোঁকাবাজিটাকে এক ধরনের জব মনে করবে, সুতরাং আমি মনে করি এটা কোনো খারাপ কিছু না, এটা এলাও। আপনার না আপনার যেটা কোনোদিনই কোনো মানুষ মনে করে নাই, সেটা আপনি হুট করে সেইটা আসে চুরিকে ধর্ষণকে আপনি হচ্ছে এটার সাথে ভাই, যেখানে মা ছেলেটাকে এরকম বৈধ মনে করতেছে, সেখানে এই বর্তমান সময়ে চুরি, সুদ, ঘুষ, এই যে ঘুষ নেওয়া মানুষের কাছ থেকে, এটা তো টোটাল এখন মনে করেন যে আপনি এটা তো বৈধ ইনকাম মনে করে মানুষ। প্রচুর মানুষ আছে যেটা বৈধ ইনকাম মনে করে। আমার কথা শুনুন, যদি কোনো মা ছেলের সম্মতিতে হয় সেটা তার কাছে মনে হয়েছে এটা সঠিক, আমার কাছে মনে হয় না সঠিক, তাই আমার কাছে মনে হচ্ছে না। এখন আপনি মনে করেন যে 1000 বছর পরে যদি সবাই মনে করে যে না আপনি কিন্তু একটা যুক্তি দিচ্ছেন যে লরেন্স ক্রাউস ভবিষ্যতে মনে করছে যে এইটা বৈধ হয়ে যাবে, সুতরাং সে এই সময় বলতেছে বৈধ। তার মানে তার কত চিন্তা, তার কত গবেষণা যে এইটা ভবিষ্যৎ। একই পদ্ধতিতে দাঁড়ান একটু বলি শোনেন, এই একই পদ্ধতিতে যে পরিমাণ চুরি এবং আপনার ঘুষ বেড়ে যেতেছে, তো সেও তো মনে করতে পারে চুরির কথা বলতেছেন আপনি, আবার আপনি চুরির কথা বলছেন। কেন বলবো না? বর্তমান সময় কি ঘুষ চুরি ডাকাতি তারপরে হইতেছে আপনার এগুলোকে মানুষ তো ইজিলি করতেছে এখন। এগুলো কি মনে করতেছেন? হ্যাঁ ইজিলি করতেছে, এখন কি হইছে? বরঞ্চ আপনাকে বলি, মা ছেলে দাঁড়ান একটু পয়েন্ট যে পয়েন্টটা আপনি গভীর গবেষণার কথা বলতেছেন, ওই পয়েন্টটাই বর্তমানে পসিবল না যে মা ছেলে যৌন সম্পর্ক করবে, এটাই বর্তমানে পসিবল না। বরঞ্চ এটাই বেশি পসিবল যে চুরি, ধর্ষণ, ডাকাতি এগুলাই হচ্ছে বর্তমানে পসিবল, যে এগুলো মানুষ করতেছে। কিন্তু আপনি যেটাকে বলতেছেন, হ্যাঁ 1000 বছর পরে গবেষণা করে ও তার সে আগেই নির্ধারণ করে ফেলে দিতেছে, অথচ এর চেয়ে গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে বর্তমানে বিদ্যমান, এবং সেটাকে যদি কেউ এরকম মনে করে বৈধ মনে করে, তাই বলে কি সেটা বৈধ হয়ে যায়? না আপনার লজিকটাকে আপনি একবার বোঝার চেষ্টা করতেছেন না? আমি বুঝছি, আমার লজিকটা আমি বুঝছি, কিন্তু আপনি একটা মানে যেটা উভয়ের সম্মতির ব্যাপারটাকে আপনি চুরির মধ্যে নিয়ে যাচ্ছেন। আপনি যখন একটা পশুকে হত্যা করেন, আপনি যখন পশু, আচ্ছা আপনার কাছে সম্মতিটা তো খুবই গুরুত্বপূর্ণ। এবার আসেন, আপনি যে একটা পশু হত্যা করেন, তার কাছ থেকে অনুমতি নিয়ে হত্যা করে খান তাকে। এই কারণেই তো ওই যে ইয়েদের কাছে আপনার যারা মানবতাবাদী তাদের কাছে এটা হচ্ছে গিয়া অপ্রয়োজনে পশু হত্যা করাটা আপনার কাছে হচ্ছে গিয়া অপরাধ। আচ্ছা যারা এই কাজগুলো করে তাদের কি শাস্তি হওয়া উচিত? তাদের কি শাস্তি হওয়া উচিত সেটা আপনি তো সেই মানবতাবাদীদের কথা বলতেছেন। দাঁড়ান সেই মানবতাবাদীরা যদি এটাকে রং মনে করে, তাহলে সেটার একটা শাস্তি হওয়া উচিত না? বুঝিনি আমি। আপনি তো একজন মানবতাবাদীদের কথা বলতেছেন, যে সমস্ত মানবতাবাদীরা মনে করতেছে যে পশু হত্যা করে খাওয়াটা হচ্ছে মানে অবৈধ, তাহলে এটা শাস্তি হওয়া উচিত, অথবা শাস্তি না হওয়া উচিত, দুইটার একটা হওয়া উচিত। এখন সমাজ যদি না মনে করে, আপনি কি করবেন? আবার আসতেছেন সমাজ কি বলতেছেন, আমি কিছুই বুঝতেছি না। সমাজের বিষয়টা নিয়ে তো আপনাকে প্রথম থেকেই আমার কোশ্চেন আছে অনেকগুলো, সেগুলো তো আপনি উত্তর দিলেন না। সমাজ একটা রাইট রং ওইটা কিভাবে নির্ধারণ করবেন? তার মানে আপনি যে বেসিক জিনিসটা ক্লিয়ার করতেছেন না, যার কারণে একটা টপিক নিতেছেন, সেই টপিকে যখন ওখানে প্রশ্ন করতেছে তখন ওই আবার ফিরে আসতেছেন একই জায়গাতে। আমি আপনি হচ্ছেন কি, আপনি হচ্ছেন যে এই মানে কিছু ব্যাপার কে হচ্ছে গিয়া মানে ধরে নিয়া তারপরে হচ্ছে সেটাকে ইয়ে করতেছেন। না আমি কোন ব্যাপারকে ধরে নিছি? দাঁড়ান বরঞ্চ আপনি ধরে নিছেন, আমি কোন ব্যাপারকে ধরে নেই, বরঞ্চ আপনি ধরে নিছেন যে এইটা হচ্ছে খারাপ, সুতরাং এইটার এগেইনস্টে কি আছে সব হচ্ছে খারাপ। আপনার না, আমি কোনো বিষয়কে আপনার একেবারে কট্টর ভাবে বিশ্লেষণ করতে চাই না, বুঝছেন? আমি কট্টর ভাবে কোনো ব্যাখ্যা দিতে চাই না, ব্যাখ্যার কোনো উত্তর আমি কট্টর ভাবে দিতে চাই না। আমি বলবো দিতে চান না, আসলে এগুলোর কট্টর ভাবে উত্তর আপনার কাছে না, কারো কাছেই নাই। না কারো
কারো কাছে নাই সেটা আপনাকে কে বলছে? না আমি পাই নাই, অনেকজনের আপনারা সাথে কথা কট্টর বলছি। ভাবে আমি তো কট্টর না, আমি কট্টর আর না, আমি বিদেশিদের কট্টর অনেক ভাবে লেকচার কোনো শুনছি কিছু- তো তাদের কাছে, এবং আমি বিদেশিদের অনেকজনের সাথে কথা বলছি অ্যাথিস্ট, যারা ভালো মানের অ্যাথিস্ট, তারাও এই প্রশ্ন উত্তরগুলো দিতে পারে নাই। তারা এই প্রশ্নের উত্তরগুলো দিবে কি কারণে? নাই তো, এই এগুলো সমস্ত আপনি প্রশ্ন উত্তর তো বলতেছেন নাই, থাকলে না দিবে, উত্তর নাই, থাকলে না নাই, দিবে আসলে উত্তর। কোনটার উত্তর আছে? আমি তো আপনি যদি ধর্ম বিশ্বাস করে হচ্ছে, যারা ধর্মকে বিশ্বাস করে না বা যারা হচ্ছে সন্দেহের ভিতরে আছে, তাদেরকে যদি আপনি নিজের মানে প্রশ্নগুলা এগুলাকে রেডি করে তারপরে করেন, এখানে আপনার ধর্মেরও অনেক ব্যাপার আছে যেগুলাকে হচ্ছে আপনি করলে বারবার উত্তর নাই। ধর্মে ঢুকতেছেন কি কেন? হবে? আপনার অবস্থানটা ক্লিয়ার অসংখ্য করেন আছে, আগে। অসংখ্য আছে যেগুলোর উত্তর নাই। ধর্মের আপনি বলতেছেন ধর্মের এক ধর্মে উত্তর, আসতেছেন কেন? দাঁড়ান, ধর্মের এক উত্তর হচ্ছে বিলিফ, এক উত্তরে শেষ আপনি। ধর্মের এক উত্তর বিলিভ, যা হোক হ্যাঁ, বিলিভ, অবশ্যই। তাই না? আপনি বিলিভ যা করেন হোক না? বিলিভ, মানে যুক্তি তর্ক কিছু নাই, বিলিভ। যুক্তি কি জিনিস সেটা বলেন, সেটাই তো প্রমাণ করতে পারবেন কিছু না। নাই, আপনার বিলিভ। না, আপনি যে যুক্তিটাকে এতটা গুরুত্বপূর্ণ মনে করতেছেন, যুক্তিটা কি প্রমাণ করতে পারবেন আপনি? যে যুক্তিটা অনেক আমি গুরুত্বপূর্ণ। অন্ধের মতো কোনো কিছু, আপনি যদি বলেন যে আমাকে অন্ধের মতো আপনি কোনো কিছু না, বিশ্বাস করবেন, সেটা আপনি তো সেটা তাহলে মানে কি অন্ধ দিয়ে মানবেন? আপনি যুক্তি দিয়ে মানবেন, তাহলে যুক্তিটা কি? আপনি যুক্তি ক্লিয়ার করতে পারবেন? যুক্তি এক ধরনের অন্ধবিশ্বাস, এটা জানেন? মানে পৃথিবীতে এখন যদি আপনার কাছে যদি মনে সবচেয়ে হয় নিকৃষ্ট অন্ধবিশ্বাস থাকে সেটা হচ্ছে যুক্তি। আচ্ছা ঠিক আছে, তাহলে ওকে ফাইন, আপনার কাছে আপনি এটা আপনি মনে হলে প্রমাণ আপনার করেন কাছে যে সেটা যুক্তিটা হচ্ছে অন্ধবিশ্বাস না, আপনি নিজেও বলতে পারবেন না যুক্তি কাকে বলে, গ্যারান্টি আমি বলতে আমি পারবেন। তো যুক্তি নিয়ে আপনার চিন্তা করি না, আমি মনে করি যে দেখেন, হচ্ছে আপনি কি যুক্তি দাঁড়ান, হচ্ছে- আপনি কি জীবনে কখনো যুক্তি কাকে বলে এই সংজ্ঞাটা নিয়ে চিন্তা করছেন? অনেস্টলি বলবেন। না, সেটা নিয়ে আমি চিন্তা করি হ্যাঁ, নাই, গুড। সেটা এই কথাটাই আমি এই জন্য টানছি যে আপনি যদি কোন ধার্মিক অন্ধবিশ্বাসী বলেন, তাহলে আপনি সর্বপ্রথম অন্ধবিশ্বাসী, কারণ আপনি যুক্তি না জেনে আপনি মানেন। ক্লিয়ার? এখন আপনি যদি সেটা আমাকে বলেন, তাহলে আমার কিছু করার নেই। আপনাকেও যদি আমি বলি, আপনার কিছু করার নেই, না, ঠিক না? কিন্তু আপনি যে কারণে নিজেকে অনেক মানে চিন্তাশীল মনে করতেছেন, দাঁড়ান, আপনি যেটার উপর বেস করে নিজেকে অনেক চিন্তাশীল মনে করতেছেন, সেই বিষয়টা যে একজন ধার্মিকের মতো অন্ধবিশ্বাস, সেই জিনিসটা কিন্তু আপনি কল্পনাও করতে পারতেছেন না। কল্পনাতেও আচ্ছা ঠিক আছে, পারেন না। এখন আমার কথা শুনেন, এখন আপনার বিশ্বাসে তো আপনার বিশ্বাসের উপরে তো আমি জোর করতে যাই নাই, ঠিক না? এখন আমি কি আপনি আপনার আমার বিশ্বাসে বিশ্বাসের কোনো উপরে- কিছু এখন জোর আমি করতে যদি গেছি? আপনার উপর জোর করে, না, আপনি যদি আমার বিশ্বাসের উপরে জোর করে বলেন যে এটা আপনি, ওকে আমি ফাইন, আপনি না, আপনারটাকেও আমি বলবো যে এরকম। আমি তাহলে তো এখন কি হবে বলেন? দাঁড়ান, আমি বলতেছি যে আপনার বিশ্বাসটাকে নিয়ে আমি কখনোই বলি নাই যে হইতেছে যে আবারে কি, আপনাকে আমি কখনোই চাপাই দিতে চাই নাই যে আপনি আমার বিশ্বাসটায় বিশ্বাসী হন, বরঞ্চ আপনি কিন্তু আমাকে ক্রিটিসাইজ করছেন অলরেডি, যে হ্যাঁ আমাকে না, জাস্ট ধার্মিকদেরকে আপনি ক্রিটিসাইজ করছেন যে না, তাহলে তো তোমরা তো যুক্তি দিয়ে চিন্তা করো না, তোমরা তো অন্ধবিশ্বাসী। অথচ সেম টু সেম এই ক্লেমটা আপনার উপর যখন আমি করলাম, তখন আপনি কিন্তু মেনলি কি হয়ে যাচ্ছেন, এখানে অন্ধবিশ্বাসী হয়ে যাচ্ছেন। না, তার মানে আপনি যেটাতে আমাকে ক্লেম করতে চাচ্ছেন, ওই ক্লেমটা আপনার উপরে বার্তা দিতেছে, তাহলে আপনি চাপাই দিতে চাইতেছেন না বিষয়টা, আপনি তো লজিকটা আমার উপর চাপাই দিতে চাইতেছেন না। আপনি যদি এটা মনে করেন, তাহলে এখন আমি কি করব বলেন? আপনি যদি এটা মনে করেন যে যুক্তিটা হচ্ছে অন্ধবিশ্বাস, তাহলে না, সেখানে আমি মনে আপনাকে করবো কেন? বোঝানোর আমি তো চেষ্টা আপনাকে, করেন না। আমি নিজে আপনাকে জিজ্ঞাসা করছি যে যুক্তি কাকে বলে, আপনি বলেন। না, যুক্তি কাকে বলে সেটা নিয়ে তো আমি পড়াশোনা করি নাই, করলে আমি যদি তাহলে এটাকে আপনি অন্ধবিশ্বাস করেন না, তাহলে তো এটা অন্ধবিশ্বাস। এটা না, তাহলে আপনি একজন ধার্মিককে কিভাবে বলেন যে আপনি অন্ধবিশ্বাসী? অন্ধবিশ্বাসী? আমার কথা শুনেন, আমি কি যুক্তি অন্ধবিশ্বাস করছি? আমি কিন্তু যুক্তি অন্ধবিশ্বাস করি নাই। আমি যুক্তিটাকে মানে বলছি যে এটা মানে যুক্তি নিয়ে এখানে জাস্টিফাই হচ্ছে না, না, জাস্টিফাই হচ্ছে আপনার একটা বিষয় নিয়ে। আপনি নিজেকে যদি পণ্ডিত মনে করেন তাহলে তো সমস্যা, যুক্তি নিয়ে এখানে জাস্টিফাই হচ্ছে না। আপনি আমাকেও তো criticize করছেন, আপনি আমাকে বলছেন, তার মানে আপনি আমাকে একটা জিনিস চাপাই দিতে চাইছেন। শোনেন না, আমার কথা শুনেন, আপনি আমাকে মনে করতেছেন যে আমাকে আপনি করে দিচ্ছেন, হ্যাঁ? তো সেটা আপনি যদি মনে করেন যে আমাকে কিছু করে দিচ্ছেন, তাহলে সেই ক্ষেত্রে আমার কিছু করার আমি নেই, কারণ আপনাকে কি করতে গেছি ভাই? আমি যদি আপনাকে কিছু মনে করতে করি, যাই, আমি আপনাকে মনে করি যে আপনাকে আমি হারায় দিছি, আপনাকে ঠকাই দিছি, আমি সেক্ষেত্রে আপনার কিছু করার আছে? না, সেটা আমার ভিতরে থাকবে। আপনি মনে করলেন আপনি আমাকে ঠকাই দিচ্ছেন, সেক্ষেত্রে আপনার কিছু করার আছে? আমার কিছু করার আছে? করার নেই। ওই বিষয়টা মতামত জানি আপনার কাছে। ভাই, ওই বিষয়টা তো জানি, কিন্তু আমি আপনার মতামত আপনার কাছে। না, সেটা তো অবশ্যই আমার মতামত আমার কাছে, আপনার মতামত আপনার কাছে, এটা তো ইটস ওকে, হ্যাঁ রাইট। এখানে তো কোনো প্রবলেম নাই। কিন্তু প্রবলেমটা হচ্ছে এই জায়গাতে যে আপনি বলতেছেন যে ভাই আমি আমার বিশ্বাসটা আপনার উপর চাপা দিয়ে গেছি, তো সরি, বরঞ্চ আপনি আপনার বিশ্বাসটাকে আমার উপর চাপাইতে গেছেন, এইটা কিন্তু প্রমাণিত। আমার বিশ্বাসটা আমি আপনার উপর চাপাই দিলাম কোথায় হ্যাঁ, বলেন? অবশ্যই।
কারণ আপনি কোথায় যাবে? বলতেছেন আমি কি তো তাহলে আমি কি তো তাহলে কি বারবার বললাম। তাহলে কিন্তু আপনারা কি মানে আপনার যুক্তি দিয়ে চিন্তা করেন না, তার মানে যুক্তিটার সংজ্ঞাটা কি, যুক্তিটাও যে এক ধরনের অন্ধবিশ্বাস, এটা নিয়ে বিস্তারিত আলোচনা করা যায়। যুক্তি কাকে বলা হয় আপনি এই জিনিসটা আগে বুঝবেন যে যুক্তি জিনিসটা এটা হচ্ছে যে একটা সঠিক জিনিস, দাঁড়ান আমি পয়েন্টে ক্লিয়ার করে দিলে আপনি বুঝতে পারবেন। একটা সঠিক জিনিস আপনি আগে মেনে নিছেন, এরপরে এইটার ভিতরে যে কারণ বিদ্যমান, এই কারণগুলো অন্য কোনো বস্তুর মধ্যে যদি পাওয়া যায়, তাহলে এই আগের বস্তুতে আপনি যে মানে আদেশটা লাগাইছেন, সেই একই আদেশ যদি দ্বিতীয় বস্তুর ওই কারণটা পাওয়া যায়, দ্বিতীয় বস্তুতে আপনি একই কারণ লাগাইলেন। তাহলে এই এই প্রথম কারণটা পাওয়া যাওয়ার কারণে দ্বিতীয় কারণে ওই একই কারণ পাওয়া যাওয়ার কারণে প্রথম কারণে যে আদেশ লাগাইছেন দ্বিতীয় কারণে ঠিক একই আদেশ লাগালেন, এটাকে মেনলি বলা হয় যুক্তি। তাহলে এখানে প্রশ্ন যে প্রথম যে আপনি কারণটা আগে ধরে নিছেন যে এইটা হচ্ছে সঠিক, সেই মানদণ্ডটা নিয়ে হচ্ছে আমাদের মানে আমার কোশ্চেন। তাহলে এটা 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 এই যে আপনি প্রথম মানদণ্ডটাকে আগে ধরে নিছেন এটা সঠিক, এবং সেটার কারণও আপনি বিশ্লেষণ করছেন, এই যে প্রথম মানদণ্ডটা আপনি আগে নির্ধারণ করলেন, এবং এই নির্ধারণ করাটাই হচ্ছে এক ধরনের অন্ধবিশ্বাস। বুঝতে পারছেন? কারণ প্রথমটা যে আপনি ধরলেন সেটাতে আমাদের কোশ্চেন যে এইটা কেন নির্ধারণ করব, এটা কিভাবে নির্ধারিত হবে। এখন এইটা নিয়ে যদি কোশ্চেন করি তাহলে কিন্তু যুক্তির অস্তিত্বই ভ্যানিস্ট হয়ে যেতেছে। এটাতে প্রশ্ন করলে যুক্তির অস্তিত্ব ভ্যানিস্ট। যুক্তি বলতে তাহলে পৃথিবীতে কোনো বস্তু থাকে না। কিন্তু যুক্তি উহাকে বলা হয় যা প্রথম আপনাকে আগে ধরে নিতে হবে যে এইটা হচ্ছে সঠিক, এরপরে ওই সঠিক বস্তুটা আর কোন এই সঠিক বস্তুটা কি কারণে হলো, এই কারণগুলো যখন আপনি ভিন্ন ভিন্ন জায়গাতে খুঁজতে থাকবেন, ভিন্ন ভিন্ন জায়গাতে আপনি হলো দেখতে থাকবেন, ওই দেখাটার উপর ভিত্তি করে হচ্ছে আপনার দ্বিতীয় যুক্তিগুলো বাস্তবায়িত হবে। তাহলে তো যুক্তির অস্তিত্বটাই অন্ধবিশ্বাসের উপর প্রতিষ্ঠিত। ভাই, যেখানে আপনার প্রশ্ন করারই হচ্ছে কোনো প্রশ্ন করারই সুযোগ নাই, হ্যাঁ, যেখানে প্রশ্ন করারই সুযোগ নাই, হ্যাঁ 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 হ্যাঁ, সেখানে আপনার উত্তর পাওয়ারও সুযোগ নেই, সেখানে আপনার জাস্টিফাই করারও সুযোগ নেই। সুযোগ নেই। আচ্ছা, হ্যাঁ, বুঝছেন? আচ্ছা, তো ক্লিয়ার, আমি ক্লিয়ার আপনি হয়েছি। ধার্মিক হন, নাস্তিক হন, যা হন সেটা তার মানে কিন্তু এখানে কিন্তু একটা পয়েন্ট তাহলে চলে আসতেছে যে মানে আপনি এমন একটা বিষয়বস্তু মানেন যেখানে প্রশ্ন করা যায় না, যেখানে কোনো মানে সন্দেহ করা যায় না, যেখানে কোনো সংশয় করা যায় না, বিষয়টা এরকম হয়ে কিন্তু যাচ্ছে একেবারে সেম টু সেম ধার্মিকের মতো। হ্যাঁ, তাই তো। ইটস ওকে। এখন সেখানে আপনার হচ্ছে কি যে আপনি কোনো প্রশ্ন করতে পারছেন না, কিছু করতে পারছেন না, একজন বলতেছে তুমি শুয়ে পড়ো, আপনি শুয়ে পড়ছেন একেবারে মানে কোনো কিছু না বলে, কোনো উত্তর প্রশ্ন কোনো কিছু না করে, ব্যাপারটা এরকম। কিন্তু এখানে আপনার যারা মানবতাবাদী তারা একটা মানে আপনার একটা প্রশ্ন করবে, একটা প্রশ্ন তাদের মধ্যে জাগে। তো আমার কাছে আমি ধর্ম সঠিক না মানবতাবাদ সঠিক সেইটার ও একেবারে স্টিক না আমি সেই ব্যাপার নিয়ে, ঠিক না? কিন্তু আমার কাছে আমার কাছে মনে হয় যে এটা আসলে ওইটার চেয়ে ভালো, এটা আমার কাছে মনে হয়। কিন্তু আজকে যদি আপনি প্রমাণ করেন বা কেউ প্রমাণ করে বা কোনো কিছু প্রমাণ করে যে ঈশ্বর হচ্ছেন গিয়ে প্রমাণিত, যে তিনি আসছেন, তিনি তা দেখা দিচ্ছেন, বা আমি আজকে ধর্ম মানবো, ধর্মকে আমি শতভাগ মানবো, আমার কাছে স্রষ্টাকে আপনাকে দেখতে হবে। যে দেখার প্রশ্নটা আনেন, এই যে দেখার প্রশ্নটা জানেন, এটা কি লজিক্যাল? মানে কেউ যদি প্রমাণ করতে পারে যে মানে স্রষ্টা আছে বা ধর্ম আছে বা ধর্ম আসলে কেউ নিয়ে আসছে, তাহলে আমি সেটা মানবো, আজকেও মানবো। হ্যাঁ, একটু বলি, স্রষ্টার যে বিষয়টা আপনি বলতেছেন যে স্রষ্টা আমাকে দেখতে হবে। দেখেন, আমরা কিন্তু অনেক কিছু দেখি না। যেরকম আপনি কিন্তু আপনার যে সাধ্যা পাগের দাদা, তাকে কিন্তু আপনি কোনোভাবেই দেখেন না, এবং তার কোনো প্রুফ আপনার কাছে নাই, মানে সেই ওই ব্যক্তির প্রুফ নাই। হয়তো আপনার কাছে এক্সপিরিয়েন্স আছে অনেক কিছু, কিন্তু আপনার ওই লিগ্যাল ওই ব্যক্তিকে আপনি দেখেন নাই, এবং সেই ব্যক্তিকে আপনি কিন্তু বিলিভ করেন হ্যাঁ সে আছে, সে ছিল, বা সাধ্যাপাগের দাদা ছিল। তাহলে এগুলো কিন্তু দেখতে হয় না। যেরকম ধরেন আমি আপনাকে বলি, আপনি ধরেন বাড়ির ভিতরে আছেন, এখন একটা মানে আপনার বাড়ির যে একটা বেল থাকে যেটাতে আপনাকে নক করতে হয়, এখন হঠাৎ করে আপনার নক মানে বেজে উঠলো, আপনি কি ধরে নেবেন? যেহেতু আপনি কিন্তু জানেন না যে আসলে কে এই নকটা করছে, আপনি জানেন না, তাহলে কি আপনি ধরে নেবেন যে এই কলটা একাকি বেজে উঠছে? বুঝি নাই। আপনার বাড়িতে আপনাকে গেটে নক করার একটা বেল সিস্টেম আপনি রাখলেন, যেখানে আপনি নক করলে কলিং বেল, হ্যাঁ, তো এটাতে আপনি দেখলেন যে আপনার হঠাৎ করে বেজে উঠছে,
কিন্তু আপনি জানেন না যে আসলে কে এটা বাজাইছে। এখন আপনি কিন্তু জানেন না, বুঝবেন বিষয়টা, আপনি জানেন না। এখন আপনি দেখেনও নাই, আপনি কিন্তু তাকে দেখেনও নাই যে কে বাজাইছে, কিন্তু এই বেজে ওঠাটাকে আপনি কি মনে করবেন যে এটা একা কি বেজে উঠছে? পসিবল এটা? না, আমি মনে করবো না যে একা কি বেজে উঠছে, এটা একা কি বেজে উঠতে পারে না। তাহলে এই মহাবিশ্বটি কি একেবারে মানে এমনি এমনি সৃষ্টি হয়ে গেল, এই যে ক্রিয়াকলাপ যা কিছু আমরা দেখতেছি? না, এমনি এমনি সৃষ্টি হয়েছে আপনাকে এটা কে বলছে? এটা তো বিজ্ঞানীরা গবেষণা করতেছে এটা নিয়ে, অনেকটা বিজ্ঞানীরা অনেক কিছু আবিষ্কার করছে, অনেক কিছু বলতেছে। পদার্থ বিজ্ঞানের নিয়মে হচ্ছে এটা আহ, তৈরি হচ্ছে, এক একটা ইয়ের মাধ্যমে তৈরি হয়েছে। সেটা তো বিজ্ঞানীরা আস্তে আস্তে প্রমাণ করতেছে। বিজ্ঞানীরা এমন একটা সময় আসবে হয়তো বিজ্ঞানীরা এটার জায়গায় চলে যাবে, সেই অস্তিত্বটা বিজ্ঞানীরা হয়তো সেটা প্রমাণ করতে পারবে। আপনি তো, আমরা তো আজকের না শুধুমাত্র আজকের দিন নিয়ে চিন্তা করতে পারি না, আমাদেরকে এখন থেকে আরো 100, 200, 500 বছর পরের কথা চিন্তা করতে হবে যে আজকে। দাঁড়ান, আপনি কি ধরেন ওই যে ইয়াকে দেখছেন কখনো? কি বলে মানে এটাকে কি বলে এর নাম? ওই যে বিবর্তনবাদ যিনি হইতেছে বানাইছে, সরি থিওরি দিছে, বিবর্তনবাদের থিওরি দিছে হচ্ছে আপনার কি তার নাম ভুলে গেলাম, ডারউইন। তো এই ডারউইন চাচাকে কি আপনি কোনোভাবে প্রুভ করতে পারবেন, মানে সত্য সাক্ষী ভিত্তিক? ডারউইন চাচাকে? ও আচ্ছা, এই বিবর্তনের থিওরি নিয়ে কিন্তু প্রশ্ন করি নাই, সরি বিবর্তনের থিওরি নিয়ে কিন্তু প্রশ্ন করি না। আমি বলছি ডারউইন চাচা যে ছিল তার কোনো মানে কোনো আপনি সত্য সাক্ষী ব্যতীত তৃতীয় কোনো পদ্ধতিতে আপনি কি ডারউইন চাচাকে প্রমাণ করতে পারবেন? সত্য সাক্ষ্য ব্যতীত, মানে সে ছিল বা না ছিল? হ্যাঁ হ্যাঁ, ডারউইন ছিল বা পৃথিবীতে বর্তমান ছিল বা না ছিল সেটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোনোভাবে এটা আমার প্রমাণ সত্য সাক্ষী ব্যতীত। তো মানুষ জানে সত্য সাক্ষী না, এটা তো আপনি সে এখন সাক্ষী পাবে কোথায়? এখন আপনি সক্রেটিস যদি পৃথিবীতে ছিল, সেটা যে আপনি বলেন যে সে ছিল না, তাহলে এখন আমি কি করব? না আমি কি একটা কথা বলছি, আপনি কি বুঝতে পারছেন? আপনি মানে কথা বুঝতে পারছেন? ডারউইন আপনার ছিল বা না ছিল সেটা সত্য সাক্ষী ব্যতীত, পয়েন্টটা বুঝবেন, সত্য সাক্ষী ব্যতীত কোনোভাবে প্রুভ করতে পারবেন? সত্য সাক্ষী এখন আপনার এখানে সত্য সাক্ষী দিবে কে? আপনার মনে করেন আপনি যেই কথাটা তখন বললেন যে আপনার মানে 7 পুরুষ আগের যে দাদা ছিল, সে ছিল না ছিল, সেটা যদি আপনি বিশ্বাস করেন যদি ছিল তাহলে ছিল, আপনি যদি বিশ্বাস করেন যে না ছিল তাহলে এটা প্রমাণ করার কিছু নাই আপনার। যদি আপনাকে সে যে ছিল প্রমাণিত করাটা হচ্ছে বিভিন্ন প্রক্রিয়া। ধরেন আপনি প্রমাণ বলতে আসলে কি বোঝেন, সেই জিনিসটা বোঝানোর জন্য হলো আমি এতগুলো উদাহরণ টানতেছি, বুঝতে পারছেন? যে প্রমাণ আপনার একটু বলি, শোনেন, ধরেন আমি একটু বলি, সেটাও তো একটা প্রমাণের ব্যাপার। হ্যাঁ আমি এই কথাগুলো আসতেছি। ধরেন আপনি যে কথাগুলো বলতেছেন, যে ধরেন আমি প্রথমেই যদি স্রষ্টার এক্সিস্টেন্স নিয়ে আপনাকে আমি কোনো প্রুফ দেই, তাহলে আপনি সরাসরি সেটাকে অন্ধবিশ্বাস বলে চালাই দিবেন। এই জন্য আপনাকে আমি অনেকগুলো পয়েন্ট টানতেছি, যে পয়েন্টগুলোর আলোকে আমরা মেইনলি বুঝতে পারবো যে আপনি আসলে প্রমাণ বলতে কি বোঝেন, বুঝতে পারছেন? এবং এই যুক্তিতর্কের আলোকে আমরা একটা জায়গাতে উপনীত হব যে আসলে প্রমাণ বলতে মানে এক একটা বস্তুর বিভিন্ন প্রক্রিয়া থাকে। যেরকম ডারউইন চাচাকে আপনি সত্য সাক্ষী ব্যতীত কোনোভাবে প্রুভ করতে পারবেন না। এখন সত্য সাক্ষীটা যদি আমরা স্রষ্টার ক্ষেত্রে ব্যবহার করি, তাহলে সেটা আপনি প্রুফ হিসেবে নেবেন কিনা? ডারউইনকে যেরকম হইতেছে সত্য সাক্ষীর মাধ্যমে প্রুফ করা যায়, ঠিক তেমনি স্রষ্টাকেও সত্য সাক্ষীর মাধ্যমে প্রুফ করা যায়। এটাই যে শুধুমাত্র প্রমাণের একটি কারণ তা না, আমরা অনেক পদ্ধতিতে প্রমাণ করতে পারি স্রষ্টার এক্সিস্টেন্সকে। কিন্তু এটাও একটা পদ্ধতি যে সত্য সাক্ষীর মাধ্যমে আমরা স্রষ্টাকে প্রুফ করতে পারি। কারণ হইতেছে আমরা যদি ইসলাম ধর্মের আলোকে আসি, সেখানে দেখা যাচ্ছে আপনি পারেন, আমার কথা এসব বাদ দেন, এক্সাম্পল বাদ দেন, আপনি পারেন, মানে আপনি প্রমাণ করতে পারেন যে ঈশ্বর ছিলেন বা আছেন, সেটা প্রমাণ করতে পারেন? অবশ্যই পারা যায়। তো আচ্ছা ঠিক আছে, যদি আপনি পারেন, হ্যাঁ তাহলে সেটা আপনি বিশ্বাস করেন, তাই না? এটা আপনার বিলিভ। হ্যাঁ, প্রমাণের ভিত্তিতে বিলিভ। হ্যাঁ, প্রমাণের ভিত্তিতে আপনার কাছে এটা বিলিভ, আপনি বিলিভ করছেন। অবশ্যই। আচ্ছা, এখন আমার কাছে এটা প্রমাণ মনে হচ্ছে না, আমি করছি না। না, আপনার কাছে মনে না হইলে সেটা ভিন্ন বিষয়, ঠিক আছে না? এখন আমাকে কি আপনি প্রমাণ করাবেন? না, আপনি বুঝতে পারেন নাই, আপনি আমার পয়েন্টটা বুঝতে পারেন নাই। আপনি যদি কনভিন্স না হন, অর্থাৎ আপনি যদি মনে করেন যে আমি যেহেতু মনে করছি যে সৃষ্টিকর্তা নাই, বাস নাই, এরকমটা যদি মনে করে থাকেন তাহলে দ্বিমত করব। আর যদি মনে করেন যে আমার সিদ্ধান্ত ভুল হোক সঠিক হোক, আমি যা ভাবতেছি এটাই আমি মানব,
তাহলে আপনার সাথে আমি কোনো আমি দ্বিমত যদি করার মনে সুযোগ করি নেই। যে আমি যদি মনে করি আমি যদি বলি আপনাকে যে ঈশ্বর আছেন হুম বা আল্লাহ আছেন, হ্যাঁ, হুম হুম আহ, একজন একজন গড আছেন যে হুম হুম, যে অবশ্যই পৃথিবী হচ্ছে হয়তো ক্রিয়েট আপনার করছে, নাড়াচাড়া হ্যাঁ। করতেছেন, হুম ঠিক আছে, হ্যাঁ, ক্রিয়েট করেছেন বা সেটা নাড়াচাড়া করতেছেন, সেটা পরিচালনা করতেছেন, হুম হুম হ্যাঁ, হুম 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 এটা যদি আমি বলি। হুম 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 কিন্তু আমি আমি এটা আজকেও বলেছি যে হয়তো আমার কাছে মনে হয় যে মানে পৃথিবী একজন নাড়াচাড়া করতেছেন, হুম হুম। বাট আচ্ছা, আমার একটা বই আছে আপনার এই ইয়ের কাছে, আমার একটা বই আছে হচ্ছে আপনার এই ঈশ্বরী নাম। আপনি কি এই বইটা পড়েছেন? ঈশ্বরের নামটা শুনছি, আমি কেনার চেষ্টা করব সামনে। এটাকে আপনি আপনি লিখছেন? আচ্ছা, পড়েন নাই? হ্যাঁ, এটাকে লেখক কে? ওইটা আমার আমার লেখা। ও আচ্ছা, আমি দেখবো। আচ্ছা, শোনেন, এখন আমি বলি। আচ্ছা এখন বলেন। ঘটনা হচ্ছে, আমি আপনাকে এখন আমার আমার কনসেপশনটা বলি। হুম হুম এখন আসলে কিছু কিছু ব্যাপার আছে, আপনার সাথে যদি সারা দিন আমি সারা রাত্র তর্ক করি বা আপনি হুম আমার সাথে সারা রাত্র তর্ক করেন, এটার কোনো কিছুই সুরাহা হবে না। আপনি আমার কোনো কিছু মানবেন না, আমি আপনার কোনো কিছু মানবো না, কারণ আপনি একটা বিশ্বাসের উপরে আছেন, আমি একটা বিশ্বাসের উপরে আছি। আমি আপনার আমার সরাসরি কনসেপ্টটা বলে দিই। এটা হচ্ছে, এবং সেটা বলে দেওয়ার পিছনে অনেক কারণ আছে, কিন্তু সেইগুলো আমি তর্ক করতে পারবো না, আমার এখন আর তর্ক করতে ভালো লাগতেছে না। কিন্তু আমি আপনাকে আমার কনসেপ্টটা বলে দিই। কনসেপ্টটা হচ্ছে যে এই আমার কাছে, আমি আজকে যেই বিকেল বেলা, এবং আমার ওই বইটার মধ্যেও আছে, এবং আমার নেক্সট ইয়েতে আরেকটা বই বের হবে, ওটার মধ্যে আরেকটা গল্প আছে, ঈশ্বরের গোল টেবিল বৈঠক নামে। হুম, হুম হুম। যাই হোক, তো আমি আমি মনে করছি, আমার জায়গা থেকে আমি মনে করি যে মানে হয়তো ঈশ্বর একজন আছেন, পৃথিবী একজন কেউ নাড়াচাড়া করছেন, হ্যাঁ, কিন্তু ধর্ম আচ্ছা বলতে কিছু নাই, এটা আমি একেবারে শতভাগ আচ্ছা বিশ্বাসী যে ধর্মটা হচ্ছে আচ্ছা, মানুষের তৈরি, ওকে ওকে এবং ওকে। সেটা মানুষ প্রয়োজনে, আমার কথা শুনে আমাকে বলতে দেন প্লিজ। আচ্ছা বলেন বলেন। ধর্মটা হচ্ছে মানুষের তৈরি, এবং সেটা মানুষ প্রয়োজনে বা অপ্রয়োজনে তৈরি করছে, সেটা অবশ্যই মানুষ ভালোর প্রয়োজনে তৈরি করছে, কিন্তু সেটা ঈশ্বরের ডালপালা উজির নাজির বানায় তারা একটা মানে কাঠামো দাঁড়া করাইছে, বুঝছেন? কিন্তু আমার কাছে এটা মনে হয় না, আমার কাছে মনে হয় যে আচ্ছা ঈশ্বর হয়তো আছেন, কিন্তু একটা বিষয়, বলেন। আপনি কি আসলে এই জায়গাতে মানে এই যে মহাবিশ্বটাকে আপনি আসলে সসীম মনে করেন নাকি অসীম মনে করেন? মহাবিশ্বটাকে সসীম আর অসীম এটা কোনো কিছুই আমি মনে করি না। কেন? মহাবিশ্ব কোনোদিন বিলুপ্ত হয়ে যেতে সায়েন্স? পারে, আবার বিলুপ্ত নাও হইতে পারে। না না না, আমরা আমরা তো বিগ ব্যাং থিওরির আলোকে জানতে পারি মহাবিশ্ব সম্প্রসারিত হচ্ছে, আর যেই জিনিসটা অসীম সেটা কখনো সম্প্রসারিত হচ্ছে, সম্প্রসারিত হ্যাঁ, হয় না। বুঝি না আমি, অসীম হইলে অসীমের সাথে সম্প্রসারণের কি সম্পর্ক? না মানে অসীমটা হচ্ছে যেটা যার কোনো শুরুই নেই, একেবারে অসীম। না, অসীম অসীম মানে কিন্তু শুরুই না, অসীম মানে হচ্ছে আপনার সীমাহীন। হ্যাঁ সীমাহীন, যার সীমানাই খুঁজে পাওয়া যায় না। কিন্তু আপনি কি মনে করেন হ্যাঁ, যে মহাবিশ্বের কোনো সীমা নাই? মহাবিশ্বের কোনো সীমা নাই, সেটা তো আমি এখনো সেই এত দূরে যাই নাই, কিন্তু কিন্তু বুঝছেন? বিগ ব্যাং আমি থিওরিতে এখনো এত বলতেছে দূরে যে যাইনি, এটা প্রসারিত হয়, যেটা সীমাহীন সেটা কিভাবে প্রসারিত হয়? হ্যাঁ, প্রসারিত হচ্ছে, এটা প্রসারিত হচ্ছে। তার মানে মহাবিশ্বের একটা শুরু আছে, আপনার, প্রসারিত হ্যাঁ, হইলে আছে, তো হয়তো শুরু আছে, আছে। কিন্তু গুড হ্যাঁ, পয়েন্ট, থাকতে গুড পারে পয়েন্ট। এটা, এইটাই হচ্ছে আমার এটা পয়েন্ট। থাকতে পারে। এইটাই পয়েন্ট, থাকতে পারে হ্যাঁ, কেন? এটা প্রমাণিত জিনিস। ধরেন একটা আপেল, এটা আচ্ছা, আস্তে আস্তে বড় হইতেছে, আমি আপনাকে বুঝাই দিই। একটা আপেল, রিচার্ড ডকিন্স তার গড ডিলিশন বইয়ের ভিতরে এটা আনছে, যে একটা আপেল নিছেন, হুম, এই আপেলটা আস্তে আস্তে বড় হইতেছে। উনি এই বড় হওয়ার উদাহরণটা টানে নাই, উনি টানছে যে আপনি একটা আপেল হাতে নিলেন, সেটাকে কুসকুস কুসকুস করে কাটলেন, এটা একটা শেষ সীমা আপনি কিন্তু খুঁজে পাবেন। তার মানে এটা শেষ সীমা আছে, এবং সেটার একটা ক্রিয়েট আমি হওয়া। আপনার কথাটা বুঝছি ভাই। আপনি বলতে চাচ্ছেন যে অসীম যদি হয় তাহলে এটা বড় ছোট হবে কিভাবে, কারণ একটা সীমার উপর নির্ধারণ করেই তো আমরা একটা জিনিসকে বড় ছোট করি। হুম হুম হুম। এটাই তো বলতে চাচ্ছেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাই না? হুম হুম। আচ্ছা, তো অসীম হোক আর সসীম হোক সেটা নিয়ে এত কোনো প্রশ্ন না। না না, অসীম যদি হোক, মহাবিশ্ব আমি অসীম বলতেছি যে হইতে পারে, মহাবিশ্ব সসীম যদি হইতে পারে, সসীম যা হয় খুশি তাহলে হইতে এই মহাবিশ্ব ক্রিয়েট হওয়ার পদ্ধতি চারটা হইতে পারে। এক নাম্বার হইতেছে যেটা হয়তো একেবারে শূন্য থেকে মানে একাকি হয়েছে, এটা পসিবল না, কারণ আমরা মহাবিশ্বে কোনো কিছু 0+0 = কখনোই আমরা এক হইতে দেখি নাই, কোথাও দেখি নাই। আচ্ছা, এক নম্বর পয়েন্ট। দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে যে মহাবিশ্ব একটা ক্রিয়েটেড বস্তু থেকে আসছে, সেটা পসিবল না। কারণটা কি? একটা ক্রিয়েটেড বস্তু আর একটা ক্রিয়েটেড বস্তুকে সৃষ্টি করতে পারে না, এটা একদম স্বতঃসিদ্ধ, আপনি দেখতে পারেন। আচ্ছা, এটাও পসিবল না। তৃতীয় নম্বর হতেছে এই মহাবিশ্ব এমন এক মানে এমন মহাবিশ্ব নিজেই নিজেকে সৃষ্টি করছে, এটাও পসিবল না, কারণ মহাবিশ্ব নিজেই যদি নিজেকে সৃষ্টি করে তাহলে তার সৃষ্টির জন্য আলাদা একটা সৃষ্টি প্রয়োজন হইতেছে, তো এটা পসিবল না। সুতরাং এই যুক্তি পসিবল না, যেরকম আপনি আপনার নিজেই নিজেকে সৃষ্টি করতে পারবেন না।
চতুর্থ নাম্বার হলো এই মহাবিশ্ব এমন একজন ক্রিয়েটর সৃষ্টি করছেন যিনি অসীম, কারণ সসীম কোনো জিনিস একটা জিনিসকে সৃষ্টি করতে পারে না। তাহলে যিনি এটাকে অস্তিত্ব আনছে, তাহলে এই মহাবিশ্বটা হচ্ছে যিনি সৃষ্টি করছেন তিনি সসীম। আর সসীম কোনো বস্তু যখন মানে কোনো জিনিস যখন ক্রিয়েট করে, তখন এই ক্রিয়েট করার জন্য তাকে আগে পাওয়ার থাকতে হয়, পাওয়ার ছাড়া তো সৃষ্টি হবে না। আচ্ছা, এই মহাবিশ্ব যেহেতু চলতেছে, সেটাকে পরিচালক হিসেবে তাকে থাকতে হবে। আচ্ছা, 3 নাম্বার হইতেছে এই মহাবিশ্বের একটা ডিজাইন আছে, এই ডিজাইনটা তার দ্বারা প্রমাণিত হয় যে সেই যে অসীম সত্তা আছে তার অবশ্যই কি আছে, ইন্টেলিজেন্ট আছে। আচ্ছা, 4র্থ নাম্বার হইতেছে যে হ্যাঁ, 4র্থ নাম্বার হচ্ছে এটা যে সে সৃষ্টি করছে, এটার জন্য তাকে কি থাকতে হবে, তার ইচ্ছা শক্তি থাকতে হবে। তাহলে আমরা 4 নাম্বার পয়েন্টটাকে হচ্ছে যৌক্তিক মনে করি, এবং এই যুক্তিকে কোনোভাবেই অন্ধবিশ্বাস এবং ভুল প্রমাণিত করা কোনোভাবেই সম্ভব না। তবে কেউ দাবি করতে পারে যে এটা ভুল, কিন্তু ভুল প্রমাণিত করা পসিবল না। আপনি কি আমার কথাটা বুঝতে পারছেন? না, এখানে ভুল আপনার কোনো কিছুই প্রমাণ করা সম্ভব না, বুঝছেন না? এগুলা কোনো কিছুই প্রমাণ করা সম্ভব না। কি প্রমাণ করা সম্ভব না? এখন ঘটনা হচ্ছে যে, তার মানে ওই যে একই প্রশ্ন আসতেছে, আসলে আপনি প্রমাণ বলতে কি বোঝেন, সেই প্রশ্নটা আসতেছে। শুনেন, এখন এগুলো প্রমাণিত বিষয় যে মানে ঈশ্বর বা কোনো কিছু নাই, বা সেটা তো আমি আপনাকে বলি নাই। ঈশ্বর কোনো কিছু নাই সেটা আমি বলি, আমি বলছি আমার সমস্যা হচ্ছে ধর্ম নিয়ে। আচ্ছা, ঈশ্বর থাকতে পারেন, তিনি করছেন, কিন্তু আচ্ছা, আমার একটা কোশ্চেন এখানে, মানে আপনার, আচ্ছা ঠিক আছে, এই যে এই প্রশ্নটা আমি বুঝতে পারছি। এখন আপনি আমাকে বলেন যে ধরেন ঈশ্বর আপনাকে কোনো ধর্মগ্রন্থ দেয় নাই এবং আপনাকে পরিচালনার জন্য কোনো দিক নির্দেশনা আপনাকে দেয়নি, আপনার পরিচালনার তাহলে মানদণ্ডটা কি তাহলে ব্রেইন হবে, ব্রেইন বা মেধা? শোনেন রূপ ভাই, আমি আপনাকে একটা কথা বলি, এই যে এই ধর্মটা যে হচ্ছে, মানে আপনি যদি মনে করেন সঠিক ভাই, আপনার ধর্ম সঠিকের ব্যাপারে আমি একটা এ পর্যন্ত বলছি যে এই ধর্ম সঠিক বিতর্ক করতে গেলে আমি ধর্ম নিয়ে একটা কোশ্চেনও করি নাই। সো সরি, আমি প্রথমেই থিওলজি বাদ রাখছি এই জন্য, কারণ এটা নিয়ে আমি আপনাকে একটা পয়েন্ট বলবো যে ধরেন সৃষ্টিকর্তা আপনি মানছেন, দাঁড়ান বললাম, শেষ পয়েন্ট, আমার কথা শুনেন, আগে শুনেন, প্লিজ শুনেন, পয়েন্টের দরকার নেই। আমি আপনাকে একটা বলছি না যে আমি আপনার বিশ্বাসটা সম্পূর্ণ আপনাকে বলে দিছি, আমার বিশ্বাসটা আমি আপনাকে, আপনার বিশ্বাসটা বলছেন, এই একটা পয়েন্ট আপনি খালি বলবেন যে ধরেন আপনার সৃষ্টিকর্তা আপনাকে কোনো ধর্মগ্রন্থ দেয় নাই, আমি মেনে নিলাম যে আপনাকে কোনো পরিচালনার জন্য কোনো কিছু দেয় নাই। তাহলে সৃষ্টিকর্তা যদি আপনাকে কোনো ধর্মগ্রন্থ না দেয়, এবার ধরেন একজন মানুষ চুরি করলো, চুরি করার পরে বলতেছে স্রষ্টার কাছে গেছে, স্রষ্টা যখন ধরছে, ধরার পরে বলতেছে যে এই তুই চুরি করলি কেন? তখন বলতেছে হে স্রষ্টা, তুমি তো আমাকে কোনো নিয়ম কানুনই দাও নাই। তো তখন কিন্তু স্রষ্টা এখানে কোনো প্রশ্ন উত্তর দিতে পারবে না। এক, দ্বিতীয় নম্বর, এইটাই যদি সত্য হয়, ওই ব্যক্তির মানে স্রষ্টা যদি এরকম স্রষ্টা হয় যে একজন চুরি করলো তার কোনো শাস্তি দিতে পারবে না, কারণ সে যেহেতু নিয়ম কানুন দেয়নি, তাহলে এখান থেকে প্রমাণিত হয় সেই স্রষ্টা অবশ্যই একটা ভুল স্রষ্টা। এবং এটা থেকে এটাও প্রমাণিত হয় যে সেই স্রষ্টাটা হচ্ছে একেবারে বেইনসাফ স্রষ্টা, সে নীতি নৈতিকতা বলতে তার কাছে কিচ্ছু নেই। আর এরকম যদি স্রষ্টার ক্ষেত্রে প্রমাণিত হয় যে তার নীতি নৈতিকতা নেই, তাহলে তো সেই স্রষ্টা এমনিতেই হইতেছে আপনার হয়ে যেতেছে, মানে ভুল স্রষ্টা হিসেবে সাব্যস্ত হইতেছে। এবং সেই স্রষ্টার মানদণ্ডের আলোকে পৃথিবীর সমস্ত খারাপ কাজ, যেটা আমরা আগেই ধরে নিতেছি সমস্ত খারাপ কাজ, সবগুলো বৈধ হয়ে যেতেছে। কারণ প্রত্যেকে তাহলে খারাপ কাজ করে যে স্রষ্টা কাজ জাগাবো, তুমি তো আমাকে কোনো নিয়ম কানুনই দাও নাই, তুমি দিছিলে আমার ব্রেন, আমি ব্রেনটা চুরি করছি, আমার ব্রেনটা আমি দর্শন করছি। স্রষ্টাকে আপনি এমন একটা জায়গায় নিয়ে আসতেছেন যেখানে হচ্ছে যে রাজা বাদশা আছে না, ওই জায়গায় নিয়ে আসতেছেন। আসলে ঘটনা হচ্ছে আমরা স্রষ্টাকে একেবারে ক্ষুদ্র করতে করতে এমন জায়গায় নিয়ে আসছি যে মানে রাজা বাদশার জায়গায় নিয়ে আসছি। আপনি আব্দুর রউফ, আমি আহমেদ ফারুক মীর, স্রষ্টাকে নিয়ে কি ভাবলাম না ভাবলাম সেটা নিয়ে মানে চিন্তা করে একটা পিঁপড়া কি ভাবলো না ভাবলো, আপনি কি ভাবলো না ভাবলো, আপনি তাকে সালাম ঠুকলেন না ঠুকলেন, সেটা নিয়ে স্রষ্টার কোনো কিছু যাওয়া আসার কথা না, কারণ এত ছোট স্রষ্টা হওয়ার কথা না। স্রষ্টা যদি থেকে থাকেন তিনি অনেক ঊর্ধ্বে, এইসব চিন্তা ভাবনা অনেক। আচ্ছা, স্রষ্টা যদি থেকে থাকেন তাহলে তিনি অনেক ঊর্ধ্বে, ইটস ওকে, আপনি এই পয়েন্টটা মানছি যে স্রষ্টা যদি থেকে থাকেন তাহলে সে অনেক কিছুর ঊর্ধ্বে। তার মানে আমার চুরি করাটা বৈধ, যেহেতু স্রষ্টা আমাকে কোনো নীতিমালা দেয় নাই। এখন আপনি যদি মনে করেন চুরি করা বৈধ ভাই, আমার বিতর্ক করতে আর ভালো লাগতেছে না। আমি বলতেছি আপনার সোজা কথা, আমি ধর্মের ব্যাপারটা আমি মানছি না, বুঝছেন? আমি কি আপনাকে একবারও ধর্মের কথা বলি নাই ভাই? আপনাকে আমি ধর্মের কথা একবারও বলি নাই। আপনি দাবি করছেন যে ধর্ম আপনি মানেন না, আমি একবারও আপনার জন্য দাবি করি নাই যে এই ধর্ম আপনি মাইনা চলেন। আমি জিন্দগিতেও বলবো না যে আপনি এই ধর্ম, এবং আপনি যদি আমার সাথে 1 ঘন্টা আলোচনা করেন, একটু বলি শোনেন, আপনি যদি আমার সাথে আরো 5 ঘন্টা আলোচনা করেন,
আরো 5 ঘন্টা একবার আমি বলবো না যে আপনি এই ধর্ম মানেন, আমি বলবো যে আপনি খুঁজে নেন যে স্রষ্টাকে আপনি বিলিভ করেন। দাঁড়ান, আমি বলবো যে আপনি যে স্রষ্টাকে বিলিভ করেন সেই স্রষ্টার সাথে আপনি বোঝা করে নেন যে সেই স্রষ্টা আপনাকে কেন ধর্মগ্রন্থ দিল না। সেই বোঝা করাটা যদি আপনি করতে পারেন, আমি বলি সেই বোঝাপড়াটা যদি আপনি করতে পারেন, তাহলে আপনি একজন সত্য চিন্তাবাদী একজন মানুষ, এবং সত্য চিন্তা করার একটা যে শক্তি লাগে সেই শক্তি আপনার ভিতরে আছে, এটা আমি মনে করব। কিন্তু আপনি যদি এই প্রশ্নটা নিয়ে যদি কখনো চিন্তা না করেন, তাহলে আমি বুঝবো আপনি নিজেই সত্যকে মাটি চাপা দেওয়ার মতো হিম্মত আপনি রাখেন, এটা আমি বলবো। কিন্তু হ্যাঁ, আপনি এই প্রশ্নটা নিয়ে সবসময় ঘুরপাক খাবেন, কেন স্রষ্টা তুমি আমাকে ধর্মগ্রন্থ দিলে না। স্রষ্টা এই প্রশ্ন আপনাকে আজকে একটা ধর্মগ্রন্থ দিছে, ওই খ্রিস্টান ভাইকে আরেকটা দিছে, হিন্দু ভাইকে আরেকটা দিছে। না না, আমি আমি কোনো ধর্ম নাই খেয়ালে আপনার ভাই ভাই আপনার মানে এখানে ভাই এই যে আপনি স্রষ্টা খাপাস করে আপনি থিওলজি টানছেন। আমি কি আপনাকে দাঁড়ান, আমি কি আপনাকে একটিবারের জন্য বলছি যে আপনি খ্রিস্টান ধর্ম মানেন, হিন্দু ধর্ম মানেন, ইসলাম ধর্ম মানেন? এই পয়েন্টটাকে আমি একবারের জন্য বলছি? তাহলে আপনি তো বলতেছেন যে একটা 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 মানে আপনার মতে যে একটা গ্রন্থ দিছে, তাই তো? একটা মানার জন্য একটা বা দুইটা। এই দাবি আমি করছি। তাহলে এখন আপনি বললেন আমি বলছি যেহেতু আপনার চলার কোনো পথ নাই, স্রষ্টার কাছে আপনি চাইবেন যে আপনি কেমনে চলবেন, এটা হচ্ছে আমি বলছি। আমি বলছি স্রষ্টার আপনার এই যে আপনি কিভাবে আপনি সকালে উঠে ভাত খাইলেন না খাইলেন, আপনি সকালে উঠে সিজদা দিলেন না দিলেন, আপনি সকালে উঠে ভাই আবার সিজদা চলে যেতেছেন, আবার মন্দিরে চলে যেতেছেন, এটা দেখা আমার ওই দেখার স্রষ্টার হচ্ছে সময় নাই, বুঝছেন? স্রষ্টার এই মানে হ্যাঁ, স্রষ্টার তো এটা দেখার সময় নাই, তাহলে তো ধর্ষকের ধর্ষণ করবো, এটাও তো স্রষ্টার দেখার সময় নাই, আপনার স্রষ্টা, তাই না? আচ্ছা ভাই ঠিক আছে, আপনারে তো আমি বললাম, আমি এগুলা নিয়ে আপনার সাথে হাত তর্ক করতে যাচ্ছি না, বুঝছেন? আপনি যদি মনে করেন আপনারটা সত্য আমারটা না, আমি কি কখনো বলছি যে আমারটা সত্য? আমি একবার বলছি যে এটা আমার সত্য। তাহলে কেন বিতর্ক করা? আপনার বিশ্বাসটা নিয়ে আপনি থাকেন, আমার বিশ্বাসটা নিয়ে আমি থাকি, তো তাহলে নাস্তিকতা একটা বিশ্বাস, আমার কাছে ভালো লাগে। হ্যাঁ, তাহলে আপনার মতবাদটা একটা বিশ্বাস, আপনার মতবাদটা তাহলে একটা বিশ্বাস। তাহলে কি আমার মতামতটা একটা বিশ্বাস, আপনার মতামতটা আপনার বিশ্বাস। আচ্ছা ওকে ঠিক আছে বুঝতে পারছি বুঝছেন না? হ্যাঁ এবার ক্লিয়ার। আমার বিশ্বাস নিয়ে আমি থাকি, আপনার বিশ্বাস নিয়ে আপনি। এবার ক্লিয়ার। এখানে তর্ক বিতর্ক করার কোনো কিছু মানে নাই। তর্ক বিতর্কর দ্বারা হচ্ছে আমি যে জিনিসটা আমি চাচ্ছিলাম, আপনাকে কোনো ধর্মগ্রন্থ আপনাকে আমি এখন পর্যন্ত যেরকম আমি সাজেস্ট করি নাই, এবং আমি আপনাকে কখনোই করতাম না। আরো 5 ঘন্টা আপনি আলোচনা করলে আমি করতাম না। তবে হ্যাঁ, আমি যে কারণে আপনার সাথে আমি কথা বললাম এটা হলো যে আপনি যেন সঠিক চিন্তা করতে পারেন এই জায়গা থেকে, অথবা আমি যেন সঠিক চিন্তা করতে পারি। আপনি যদি আমাকে গুরুত্বপূর্ণ কোনো কারণ দেখাইতে পারেন, কোন গুরুত্বপূর্ণ হইতেছে অ্যাথিজমে কোনো যদি আপনি সমস্যার সমাধান দেখাইতে পারেন, তাহলে এই যে সমাধানটা আপনি দেখাইবেন, সমস্যার সমাধান আমি আপনাকে দেখাতে যাব কেন বলেন? একটু আমি আমার বিশ্বাসের সমাধান আপনার প্রয়োজন ছিল না, আমার প্রয়োজন ছিল, একটু বলি শোনেন, আমার প্রয়োজন ছিল যে আমি আসলে সত্য চিন্তা করতেছি কিনা, এবং আমি যদি না করি তাহলে আমার এটা চিন্তা ছিল যে আমি যার সাথে কথা বলতেছি সে আসলে সত্য চিন্তা করতেছে কিনা, এই সত্য চিন্তা নিয়ে হইতেছে কথা বলতেছিলাম। তো যাই হোক, ভালো লাগলো আপনার সাথে দীর্ঘক্ষণ কথা হলো, এবং আপনার সাথে অনেকক্ষণ কথা বললাম, খুবই ভালো লাগলো। যদি আমার কথায় কোনো কষ্ট পেয়ে থাকেন তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, এবং অন্য টাইমে আমার সাথে পার্সোনাল বিষয় নিয়ে অনেক কথাবার্তা বলতে পারেন। আপনার লেখালেখি আমি দেখবো, বিশেষ করে হচ্ছে আপনার বইটা আমি পড়বো আর কি, যেহেতু আপনি ঈশ্বর নিয়ে লেখালেখি করেন, তো অবশ্যই পড়বো আমি আপনার লেখা। আচ্ছা ঠিক আছে, আপনার বইটা তো রকমারিতে পাওয়া যাবে না? রকমারিতে পাওয়া যাবে। আচ্ছা ঠিক আছে আমি বলি একটা ব্যাপার হচ্ছে, আরেকটা কথা বলি। কথা হচ্ছে কিছু কিছু জিনিস আছে, বুঝছেন? এগুলা নিয়ে এই বিতর্ক করে কখনো কোনো রেজাল্টে আসা যায় না, বুঝছেন? মনের কাছে রেজাল্টে আসা যায়, সময় নষ্ট হয়। আর আমি মনের কাছে যার জায়গায় শেষে রেজাল্ট পাবে, শেষে সেটা অনুযায়ী কাজ করবে। ধরেন আপনি আমার সাথে এখন কথা বলতেছেন, তারা না একটু বলি, আপনি আমার সাথে এখন কথা বলতেছেন, বা আমি এখন আপনার সাথে একটা কথা বলতেছি, হয়তো এখন আমি কোনো জিনিস মেনে নিতেছি না, কিন্তু রাত্রে আমি যখন এখন ঘুমাবো তখন কিন্তু ওটা আমার ভিতরে কাজ করতে থাকবে, বুঝতে পারছেন? অথবা আপনি যদি আমার কোনো যুক্তি আপনার কাছে ভালো লেগে থাকে, হয়তো আপনি এখন সেটা নাও মেনে নিতে পারেন, বা পরবর্তীতে এখনো মেনে নিতে পারেন, অথবা হইতেছে নাও মেনে নিতে পারেন, কিন্তু আপনি কিন্তু একাকী সময় সেগুলো নিয়ে যুক্তি তর্কগুলো নিয়ে ভাববেন। এটাই হইতেছে বিষয়, যে আমরা আমাদের প্রত্যেকের চিন্তা ভাবনা যেটা সঠিক হয়, এটাই হইতেছে মূল কথার টার্গেট। আশা করি বুঝতে পারছেন। আরেকটা ব্যাপার আছে, এখন যদি আমি ধরে নেই যে আমি সবার চিন্তা ভাবনা সঠিক করে দিব, না সেটাও সম্ভব। আমি কখনোই কথা বলি নাই, আমি কথা কখনোই বলিনি যে আমি সবার চিন্তা ভাবনাকে সঠিক করে দেব।
পৃথিবীতে আপনি কখনোই মানে এই আপনার হয়তো অনেক বন্ধু, ভালো ভালো বন্ধু থাকবে, হ্যাঁ, দেখবেন যে আপনার চিন্তার সাথে তাদের মিলবে না, হয়তো সে আপনার বন্ধু। হ্যাঁ, আমারও এমন বন্ধু আছে যাদের চিন্তা ভাবনার সাথে আমার মিলে না, কিন্তু সে তো আমার বন্ধু, বুঝছেন না? তো চিন্তা ভাবনা মিলার আসলে কোনো ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে যে প্রত্যেক মানুষের আলাদা আলাদা ব্রেইন আছে, ব্রেইনের আলাদা আলাদা শক্তি আছে, চিন্তা করার ক্ষেত্র এক একজনের এক এক রকম এক এক আলাদা। রকম। তো আমি যেটা মনে করি, আমি মনে করি কি যে এই যেসব জিনিস নিয়ে কোনো সুরাহা হবে না কখনো, যদি কখনো এটা কেউ প্রমাণ করতে পারে করবে, অসুবিধা কি? আমি আমার মতো আমারটা আমার বিশ্বাস নিয়ে থাকি, আপনি আপনার বিশ্বাস নিয়ে থাকেন, বৌদ্ধরা বৌদ্ধর বিশ্বাস নিয়ে থাকবে, হিন্দুরা হিন্দুর বিশ্বাস নিয়ে থাকবে, না অসুবিধা না, কি? আমি তো আমার তো কখনোই এখানে চাপাই কোনো দিতে চাইনি, আমি কখনোই চাপাই দিতে চাইনি। বরং এটা নিয়ে যারা অসুবিধার সৃষ্টি করে যে কেন বৌদ্ধরা এই দেশে থেকে বৌদ্ধ ধর্ম তবে অবিশ্বাসটা কিন্তু চর্চা একটা করবে, কেন ক্ষতিকর, এই পয়েন্টে গেলে এবার আবার অনেকক্ষণ মুসলিমরা আলোচনা কেন, হবে। অবিশ্বাসটা চরম মুসলিমরা কেন, আমার কথা শুনে, মুসলিমরা কেন তারা এখানে থেকে মুসলিম ধর্ম চর্চা করবে খ্রিস্টান দেশে থেকে, বা অবিশ্বাসীরা কেন অবিশ্বাস করবে, এটা তো আমি এর কোনো মানে দেখি না। আমার কথা হচ্ছে যে আচ্ছা ঠিক আছে, তাহলে অনেক রাত হয়ে গেছে, অসুবিধা কি? অনেক রাত হয়ে গেছে, অনেকক্ষণ কথা বললাম, ভালো থাকবেন হ্যাঁ, তাহলে। ওকে, ঠিক আছে। বাই। আপনি আপনি হ্যালো।